Mon live ছেড়ে একজন কিন্তু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের নারী উদ্যোক্তা কিংবা গারো উদ্যোক্তাদের নিয়ে আজকের আমাদের থকবিরিম লাইভে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের এই থকবিরিম লাইভ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে নারী মাদ্রিদ মাদ্রিদ গ্রুপের সবাই যুক্ত হয়েছেন। সবাই বলতে যে কজন অনেকজন, তাই না? মন কয়জন মাদ্রিদ গ্রুপ নিয়ে আসলে মাদ্রিদ এই যে মাদ্রিদ গ্রুপের কতজন? স্পিকার তো স্পিকার স্পিকার হ্যাঁ 24 গুড। জন। 24 জন না? বাবা বিশাল। তো আমাদের সভানেত্রী তো মুন, তাই না? মুন না তো সভানেত্রী? হ্যালো, তো আমাদের সাথে যারা হ্যাঁ আমাদের সভানেত্রী মুন। হ্যাঁ মুন মুন আমাদের সভানেত্রী। হ্যাঁ, আমাদের হ্যাঁ এই হ্যাঁ মাদ্রিদ গ্রুপের সভানেত্রী হচ্ছেন মুন নকরেক। তো সভানেত্রী থেকে শুরু করে সবাইকে থকবিরিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকে থকবিরিম লাইভে। আজকে আমরা উদ্যোক্তাদের সুখ দুঃখের কথা, উদ্যোক্তা হয়ে ওঠার কথা আমরা শুনবো আজকে লাইভে। তো আমরা প্রথমেই শুনতে চাই, একটু শুভেচ্ছার কথা শুনতে চাই সভানেত্রীর কাছ থেকে, সভাপতির কাছ থেকে মন। তারপর আমরা একে একে সবার কাছ থেকে যাব, সবার কাছে যাব। চালাং আমি একটা কথা বলতে চাই দাদাকে, শুরু করার আগে একটা কথা বলতে চাই। অবশ্যই হ্যাঁ। আচ্ছা, আমি থকবিরিমকে রিকোয়েস্ট করতে চাই যে সঞ্চালককে যদি ক্যামেরার সামনে আসা হয় তাহলে এটা খুব ভালো হয়। হ্যাঁ, ইট লুকস অড মানে সঞ্চালক আউট অফ ক্যামেরা থাকবে আর আমরা ক্যামেরার সামনে বসে আছি। না না না, মানে এটা আমি ব্যাপারটা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব। ও চালাং, আমি কেন না দুঃখ প্রকাশ করছি এই জন্য, আমার ক্যামেরাটা হচ্ছে নষ্ট। হ্যাঁ, সোজা কথা বলি, বাংলায় বলি যে নষ্ট হয় জুকমা। ক্যামেরা যদি অন না করে আমার হচ্ছে কি যেন বলে, আমি বলা এখন আসলে ঠিক না জানো, আমি বেশ কয়েকবার অনুষ্ঠান করে পরে আমাকে ক্যামেরাটা অফ করতে হয়েছে। হ্যাঁ, মানে টেকনিক্যাল প্রবলেম আর কি, তার জন্য হচ্ছে আমার ইবানা মান জানো আজো চালাং খেনা চুকমা। না দাদা, বুঝতে পারছি। আসলে আমরা আসলে আমি আমরা দুঃখ তো প্রকাশ করছি, না কিন্তু না না আমাদের দাদা, এটা এখানে যে আমাদের আমাদের উপস্থাপক আমাদের সর্বোপরি হ্যাঁ আছেন, হ্যাঁ, যাদের আমাদের নিয়ে আমাদের আমরাও দুঃখ প্রকাশ করতেছি। আসলে আমরা আসলে জাতিগতভাবে আমরা অনেক পিছিয়ে আছি, এটা যেমন সত্য, তেমনি আমরা আসলে টেকনিক্যাল বা ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ ডিজিটাল গ্যাজেট ইউজ করা থেকেও যে আমরা এখনো পিছিয়ে আছি, এটা আরো একবার অবশ্যই অবশ্যই এটা প্রমাণিত হ্যাঁ হয়ে গেল। এবং হ্যাঁ দাদা। এটা প্রমাণিত হয়ে গেল এবং এবং আজকের যে আমাদের উপস্থাপক জাদিল মৃ, সে ওইটা আবার যুক্ত হবে, কারণ সে হুম, হচ্ছে নেটের বাইরে আছে। হ্যাঁ, ও সে প্রত্যন্ত এলাকায়, সে বারবার আমাকে নক দিচ্ছে যে দাদা আমি নেট পাচ্ছি না। সে এই লাইভে আসার জন্য মন, মানে এই যে তোমাদের এই লাইভে আসার জন্য সে একটি ভালো ও, কি লাইট কিনেছে, ঘরের একদম আলো ঝকঝক করে এরকম লাইট কিনেছে, কিন্তু দুঃখের বিষয় সে ওই রুমের ভিতর সে কি পাচ্ছে না, নেট আমি পাচ্ছে সেটা না। জানি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রবার্ট। তাহলে মন আমরা শুরু করে দিচ্ছি। মন তোমার একটু তোমার শুভেচ্ছা বক্তব্যটা বলো, যেহেতু তুমি সভানেত্রী। তুমি একটু সবার উদ্দেশ্যে শুরু করো, আমরা পরে যাব, আমরা একে একে পরে সবার কাছেই যাব। দাদা আমার কিন্তু একটু সাউন্ডের প্রবলেম আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম স্পষ্ট। একদম স্পষ্ট। মন একটু একটু দূরে রাখার চেষ্টা করো, মানে একটু সাইডে রাখলেই হবে, জাস্ট এইভাবে। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। একটু সাইডে। হ্যাঁ, এখন ঠিক আছে, মানে মুখ থেকে একটু সাইডে রাখলে ভালো হয়। হ্যাঁ, এখন কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সবাইকে যিশুনার আসুন নমস্কার জানাই। থকবিরমকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মুরব্বীদের আজকে এই লাইভে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমার বিশ্বাস থকবিরম এবং মাদ্রিদ এভাবে একসাথে সবসময় কাজ করে যেতে পারবে এবং একে অন্যকে সহযোগিতা করবে।
আজকের লাইভে আপনারা যারা দেখছেন আমাদের সরাসরি অন স্ক্রিনে, আপনাদের সবাইকে জানাই আমাদের মাতৃকের সকল উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা। বিশ্বাস সবাই সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং নিরাপদে আছেন। আমাদের লাইভে আপনাদের যদি কারো কিছু জানার থাকে আপনারা সরাসরি আমাদের কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই গুলো দেওয়ার জন্য। আর কিছু বলতে চাই না, সময় যেহেতু অনেক স্বল্প, সেজন্য আমি আসলে বেশি কিছু বলবো না। আমি সকলকে অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামটা যাতে শুরু করে দেন। দাদা। হ্যালো, আমি শুনছি। অনেক অনেক ধন্যবাদ মনকে তার শুভেচ্ছা কথা বলার জন্য। আমরা মনের কাছে আসবো পরে। প্রথমে আমরা শুরু করতে চাই, কাকে দিয়ে শুরু করব এখন? মন, তুমি বলছিলে যে গ্রামে কেউ আছে, মানে আমরা তো গ্রামের আসলে অনেকজনকে পাচ্ছি না। তাহলে আমরা শুরু করে দিতে চাই, রবার্টকে দিয়ে শুরু করি। হ্যাঁ রবার্ট। হ্যাঁ দাদা। রবার্ট, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাই। আচ্ছা। আমার কথা শোনা যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমাকে শোনা অনেক যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। তো তোমার কাছে শুনতে যাচ্ছি, এই যে তোমার উদ্যোক্তা হওয়ার ইতিহাসটা জানতে চাই। তুমি উদ্যোক্তা হলে কি করে? এটা বেশি না, কয়েক মিনিটের জন্য তুমি বলে ফেলবা। টকবিরিমকে ধন্যবাদ জানাই মাদগ্রিক এবং রবার্ট ইমার্টের পক্ষ থেকে। আমি রবার্ট সাংমা। আমার উদ্যোগটা হচ্ছে রবার্ট ইমার্ট। আমি গত বছর জুলাই মাসের 8 তারিখে আমি উদ্যোগ গ্রহণ করি ব্যবসা করার জন্য, এবং একটা গ্রুপ খুলি রবার্টস ইমার্ট। সেখানে আমি পণ্য বিক্রি করি, গারোদের যে ট্রেডিশনাল খাবার আছে যেমন কুইচিয়া কাঁকড়া, এগুলো সেল করি। আর সেটা আমি মূলত ঢাকার বিভিন্ন জায়গায় সেগুলো পার্সেল দিয়ে থাকি। ধন্যবাদ জানাই দাদা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর। তো তোমার এই যে গত বছর করোনাকালে কেমন চলেছে এই কাজটা? তোমার এই কাজটা গত বছর শুরুর দিকে মূলত আমি অনেক সাড়া পাই, তারপরে আস্তে আস্তে গ্রোথ করে। এখন বর্তমানে তার চাইতে কাস্টমার বেশি। ঢাকা ছাড়াও বিভিন্ন জায়গায় আছে, যেমন 16টা জেলায় আমি পার্সেল দিয়েছি অলরেডি। ঢাকা ছাড়াই 16টা জেলায়, যেমন কক্সবাজার, দিনাজপুর, বরিশাল, বগুড়া, তারপরে সাতক্ষীরা, খুলনা, তারপরে সিলেট, বিভিন্ন জায়গায় আর কি, টাঙ্গাইল, শেরপুর। 16টা জেলায় আমি পার্সেল দিয়েছি অলরেডি, ঢাকা ছাড়া। ঢাকার বিভিন্ন জায়গায় পার্সেল দিয়েছি। আর তাছাড়া বর্তমানে আমার কাস্টমার, আমার গারো সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এখন বর্তমানে তার চেয়ে বেশি কাস্টমার। আর প্রতিদিন অর্ডার না থাকলেও 2 দিন পরে বা 1 দিন পরে কোনো দিন যায় যে একদিনে অনেকগুলো অর্ডার আসে, আবার একদিনে অর্ডার না হলেও 5 দিন পর পর অর্ডার আসে। মানে মাল স্টক করি, তা আবার কয়দিন পরে স্টক আউট হয়। কাস্টমার এখন আগের চাইতে প্রচুর। আগে অফলাইনে মানুষ অর্ডার করতো, মানে অনলাইনে অর্ডার করতো, এখন অনলাইনের চাইতে অফলাইনে অর্ডার করে বেশি। মানে অনেকেই নাম্বার সেভ করে রাখার কারণে এখন মানে যারা ফেসবুকে বা গ্রুপে পায় না, ওনারা অফলাইনে ফোনের মাধ্যমে কল দেয়। অনেকে আবার রাতের 1টা 2টায় কল দিয়ে বলে যে আমার প্রোডাক্ট লাগবে, মানে পরদিন লাগবে বা 2 দিন পরে। মানে ওনারা মানে এখন মানে আগে যেভাবে কন্ট্যাক্ট করতো এর মাধ্যমে, মানে অনলাইনের মাধ্যমে, সে অনলাইনের চাইতে এখন ফোনে বেশি মানুষ কল দেয়, যে বলে যে আমার এই প্রোডাক্টটা লাগবে, 2 দিন পরে কবে দিতে পারবে সেটা ওনারাই বলে দেয়, যে আমি সমস্যা নেই 2 দিন পরে দিলেও চলবে, এরকম আর কি। এখন বর্তমানে মানে অনলাইনের চাইতে অফলাইনে মানুষ খুঁজে বেশি। ওনারা রাতের 1টা 2টার সময় কল দিয়ে মানে প্রোডাক্ট চায় যে আমার এই তারিখে এটা লাগবে। আচ্ছা আচ্ছা, তো আমরা রবার্টকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু চেরিদের কাছে যাবো। হ্যাঁ রবার্ট, আমরা চেরিদের কাছে একটু শুনতে চাই এখন। চেরিদি, কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি।
চেরিদি, আপনি একটু বলেন আপনার এই যে আপনি নারী উদ্যোক্তা হয়ে উঠলেন কি করে? হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার ইতিহাসটা একটু যদি বলেন, যে উদ্যোক্তা হলেন কি করে, উৎসাহ কি করে পেলেন, হ্যাঁ, এই বিষয়টা। আচ্ছা, তকরুমের দাদাকে ধন্যবাদ দেই সুন্দর সুযোগের জন্য। আমার কাছে হেডফোন নেই, আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। দাদার প্রশ্নটা আমি ঠিক মতো শুনতে পাইনি, আমাকে কেউ সাহায্য করবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে দিদি, আপনি যে নারী উদ্যোক্তা হলেন, মানে উদ্যোক্তা হয়ে উঠলেন, এটার একটু ইতিহাসটা বলেন, কি করে উদ্যোক্তা হয়ে উঠলেন। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ জানাই সুন্দর প্রশ্নের জন্য। আমি প্রথমত ধন্যবাদ দেই আমাদের মাতৃককে, মাতৃকের জন্য আজ এই পর্যন্ত আসতে পেরেছি। মাতৃকের যে আমাদের কর্মকর্তা, তাদেরকে অশেষ ধন্যবাদ দেই। সুন্দর তাদের সাথে সহযোগিতার সাথে কাজ করে এতদূর আগাতে পাচ্ছি। তকরুমকে ধন্যবাদ জানাই আবার আমাদেরকে এই সুন্দর লাইভে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আসলে আমার এই উদ্যোগটাতে আসার পিছনের কারণটা হচ্ছে কোভিড শুরু হওয়ার সময় আমার হাজবেন্ডের চাকরি চলে যায়, চলে যাওয়ার পর সেখান থেকে আমরা শুরু করি। সংসারের কিছু টানাটানিও ছিল এটা নিয়ে, সেখান থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনে এগুতে চেষ্টা করি। কারণ ঢাকা শহরে থাকার মতো বসে বসে খাওয়ার মতো আর যে সময় আমাদের হাতে ছিল না, কিছু একটা করতে হবে, সেই থেকেই আমাদের সংগ্রাম। এই চেরিশ কিচেন সেখান থেকে আমরা শুরু করেছি। আমার সাথে আমার যে হাজবেন্ডও কাজ করে, উনার মাধ্যমেই আমরা সামনে এগুচ্ছি এখনো। চেরিশ কিচেন মূলত আমাদের মান্দিদের জন্য আমরা যে খাবারগুলো তৈরি করি সেটা নিয়ে কাজ করি। তারপর আবার আছে বেকিং আইটেম নিয়ে, বেকিং আইটেমটাও আমরা রাখছি, যেন আমাদের অনেক সময় লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকে। সেটার জন্য টার্গেট নিয়েছি যে লকডাউনে যেহেতু আমাদের দোকানপাট বন্ধ থাকে, তো আমরা যদি অনলাইনে কেক বা অ্যানিভার্সারি কেক এগুলো যদি আমরা দিতে পারি, তাহলে সেটা আমাদের সবারই উপকার হয়। সেই অর্থে আমাদের বেকিং আইটেমটা শুরু করা। আর এমনি বাঙালিয়ান যে খাবারগুলো, সে বাঙালিয়ান খাবারগুলো আমরা দিয়ে থাকি আমাদের মান্দি খাবারের সাথে সাথে। তারপর নাস্তা আইটেম যেরকম পিজা, ডোনাট, স্যান্ডউইচ, এগুলো আমরা দিয়ে থাকি। বাচ্চাদের ইয়ার কারণে লকডাউন হয়ে যাওয়ার পর দোকানপাট বন্ধ থাকার কারণে বাচ্চাদেরও অনেক অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়তে হয় তাদের। সকালের খাবার, দুপুরের বিকালের নাস্তা, এই যে এগুলোর জন্য আমরা চেষ্টা করি যেন বড়দের সাথে সাথে যেন বাচ্চারাও যেন স্বস্তি পায়। বাইরের খাবার খাওয়ার থেকে হোমমেড খাবারটা তারা বেশি পছন্দ করবে, সেটার জন্য পিজা আইটেমটা আমাদের নেওয়া। দাদা, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হ্যাঁ, চেরিদি, হ্যাঁ বলেন। এইটাই যা আর কি বলবো। আর ধন্যবাদ আপনাদেরকে সুন্দর লাইভে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য। আচ্ছা, গত বছর কেমন 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 এই যে করোনাকালীন সময় কেমন আপনার কি ছিল, এই যে কাজটা চলেছে, কেমন ব্যবসা ছিল এই করোনাকালীন সময় গত বছর কিংবা এখন পর্যন্ত? গত বছর আমরা যখন প্রথম শুরু করেছি, তখন আমাদের যে শুরুটা অনেক স্ট্রাগলের ছিল, কারণ ব্যবসা কখনো করিনি। এইটার জন্য একটু প্রবলেমে পড়তে হয়েছে। অনেকের কাছ থেকে সাজেশন নিয়েছি, অনেকের সাথে কথা বলেছি, কিভাবে আমাদের যে উদ্যোগকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য অনেক সাজেশন পেয়েছি। আমাদের যারা নাকি সিনিয়র ছিল ওনাদের কাছ থেকে, যেমন আমাদের মাতৃগের এডমিন, উনি তো সারাক্ষণই আমাদের সাথে ছিল, আমাদেরকে অনেক সাজেশন দিয়েছেন আমরা কিভাবে এগুতে পারি সামনে।
এগুতে হলে আমাদেরকে কি কি করতে হবে, এই সাজেশন গুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল, যাতে করে আমরা সামনে এগুতে পারি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দিদি। আমরা এখন তন্ময়ের কাছে একটু যাব, চালাঙের কাছে। আচ্ছা দাদা, তন্ময়, ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তন্ময় হ্যাঁ দিদিটার দাদা। কাছে আমরা যাবো এখন। হ্যাঁ, তন্ময়ের কাছে শুনতে চাই তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তার নিকিস মাশরুমের গল্প, হ্যাঁ, এবং গত বছর করোনাকালীন তার ব্যবসা বিক্রি কিরকম, সুখ দুঃখের কথা জানতে চাই। তন্ময়। আচ্ছা, থ্যাংক ইউ। তকবিরকে ধন্যবাদ জানাই। আহ, সেই সাথে মাদগ্রিক এবং নিকিস মাশরুমের পক্ষ থেকে সবাইকে করোনা পরবর্তী যে বর্তমান অবস্থায় আছি এই অবস্থার শুভেচ্ছা জানাই। আশা করি সবাই যে যার জায়গা থেকে সাবধানে জীবনযাপন করছেন, কাজকর্ম করছেন, চাকরি ব্যবসা করছেন, সবাইকে শুভেচ্ছা জানাই। আর বেসিক্যালি আমি আসলে শুরুটা করেছিলাম সেই 2018 থেকে। 2018-তে আমি একটা কন্ট্রাকচুয়াল জব করছিলাম, তো একটা বিদেশি একটা কোম্পানিতে। তো কন্ট্রাকচুয়াল জব যখন শেষের দিকে, তখন ভাবতে থাকলাম যে না, আমার কন্ট্রাক্ট পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে তখন আমি কি করব, আমার তো কিছু একটা করা দরকার। তো স্টেবল কিছু একটা করার চিন্তা ভাবনা মাথায় আসে। তো তখন থেকে চিন্তা করছিলাম যে এমন কিছু একটা ফাইন্ড আউট করতে হবে আমাকে, যেটা দিয়ে আমি আমার দুঃসময়টা বা আমি আমার বস হব, আমি আমার মতো করে কাজ করতে পারবো। হ্যাঁ, সেখানে কোনো কন্ট্রাক্ট শেষ হবে না, সেখানে কোনো ধরনের কোনো বাইন্ডিংস থাকবে না, আমি স্বাধীনভাবে কিছু একটা করতে পারবো। সো সেই সময় থেকে অনেক কিছুই খুঁজছিলাম, তার মধ্যে থেকে একটা জিনিস ফাইন্ড আউট করলাম যে আহ, আমি অনলাইনে অনেক কিছু নিয়ে গবেষণা করতেছিলাম, স্টাডি করতেছিলাম। আহ, তারপর মাথায় আসলো যে মাশরুমটা আসলো। তো মাশরুমটা যখন ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখলাম, ভিডিও দেখলাম, মানুষের সফলতার গল্প শুনলাম, বা মানুষজনের সফলতার বিভিন্ন আহ, আহ, দৃশ্য চোখে পড়লো, তখন আমি ডিসাইড করলাম যে না, এইখান থেকে কিছু একটা করা যাবে। তখন আমি সাভারে মাশরুম ইনস্টিটিউট অ্যান্ড মানে মাশরুম ইনস্টিটিউট ও সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি একটা ট্রেনিং নেই। ওখানে ট্রেনিংটা নেওয়ার পর আমি ডিসাইড করি যে আমি আহ, দুইভাবে বিজনেসটা করতে চাই। সেটা হচ্ছে আমি নিজে উৎপাদন করব, প্লাস আমি যারা উৎপাদক তাদের কাছ থেকেও প্রোডাক্টটা কিনবো। তো আমি নিজেও কাল্টিভেশনে যাই, আমি নিজেও কাল্টিভেট করতে থাকি। আমার গ্রামের বাড়িতে আমার বাবা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন। আমি আমার গ্রামে আমার ফার্মটা আমি দিতে সক্ষম হই, মাশরুমের ফার্মটা। তো ওখানে আমি কাল্টিভেট করতে থাকি, ওখানে মাশরুম উৎপাদন হয়, আমি ঢাকায় নিয়ে এসে এটা সাপ্লাই দিতে থাকি বিভিন্ন জায়গায়। আপনার ঢাকায় আমি আমার গাঁড় কমিউনিটির কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি। এটা লাস্ট এই গত জানুয়ারির 25 থেকে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত আমি একটা ছোটখাটো একটা মেলার আয়োজন করতে পেরেছিলাম কালাজাতপুর শিশু মালঞ্চ স্কুলে। আমি থকবেরেমকে পাশে পেয়েছি সেখানে। থকবেরেম সেখানে বই মেলার একটা আয়োজন করে। তারপর ওখানে একটা আমাদের গারো কমিউনিটির একটা খ্রিস্টান কমিউনিটির একটা সমিতির সেখানে নির্বাচনী একটা অফিস ছিল। তো প্রতিদিন সেখানে 250-300 মানুষের গ্যাদারিং হতো। তো তখন আমি ভাবলাম যে খুব স্বল্প আহ, দামে, খুব স্বল্প প্রফিট করে আমি মানুষকে কিভাবে সুস্বাদু মাশরুমের বিভিন্ন আইটেম মানুষের মুখে তুলে দেওয়া যায়। তো সেখানে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি মাশরুম রিলেটেড, মাশরুম দিয়ে পাকোড়ার আগে পাকোড়া ছিল, তারপর মাশরুমের চা, মাশরুমের কফি ছিল, মাশরুমের স্যুপ ছিল, তারপর মাশরুমের ডোনাট, মাশরুমের পিৎজা, মাশরুমের বিভিন্ন ধরনের আইটেম, আমি সুস্বাদু আইটেম গুলো রাখার চেষ্টা করেছি। এবং আমি আমার গাড়ি কমিউনিটির কাছ থেকে ভালো সাড়া পেয়েছি, এবং তাদের রেসপন্সটা সন্তোষজনক আমার কাছে লেগেছে। তো তারপর প্যান্ডেমিক আসে, এই প্যান্ডেমিক আসার পর থেকে আমরা স্টপ হয়ে যাই। টোটালি আমার বিজনেসটা স্টপ হয়ে যায়। এটা স্টপ বলে ভুল হবে, পজ হয়ে যায়। তো এখন এই যে আফটার প্যান্ডেমিক, এখন আবার ট্রাই করতেছি আবার নড়েচড়ে বসার জন্য। তো অনেকেই আমাকে নক করছেন, অনেকে মাশরুমের জন্য ফোন করছেন। আমি ট্রাই করছি আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার জন্য। তো চেষ্টা করছি এখন এই মুহূর্তে আমার সেই আগের স্পিড, আগের সেই স্পৃহা, সেই ইন্সপিরেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।
তো এই হচ্ছে আমার এখন পর্যন্ত উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। আর এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, সামনে আরো হয়তো অনেক গল্প নিয়ে আমরা হয়তো ইন ফিউচার হয়তো আপনাদেরকে বলতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। অনেক অনেক ধন্যবাদ চাল্লাংকে, এবং শুভকামনা নিকিস মাসরুমের জন্য। আমরা এখন কথা শুনতে চাই আমাদের আরেক নারী উদ্যোক্তা আছেন, কবিতা। কবিতা নকরেক, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কবিতা নকরেক মিউট করেন, আনমিউট করেন প্লিজ। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আমারটা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের নতুন যুক্ত হয়েছেন আমাদের কবিতা নকরেক। তার বিখ্যাত একটা চাটনির নাম কি বন্ধুরা? হ্যাঁ, আপনারা বলেন তো, কবিতা নকরেকের বিখ্যাত একটা চাটনি আছে। হ্যাঁ, আমি কি শুরু করব দাদা? হ্যাঁ, আমরা এখন কবিতা নকরেকের কথা শুনতে চাই, তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে সুযোগ দান করার জন্য। আর আমি প্রথমে ধন্যবাদ জানাই মাদ্রিক, আমাদের মাদ্রিক গ্রুপকে, আমাদের মাদ্রিকের যারা আছেন সকল গ্রুপকে, সকল উদ্যোক্তাদের। আর আপনাকে ধন্যবাদ দাদা এত সুন্দর সুযোগ দান করে দেওয়ার জন্য আমাদের জন্য। প্রথমে আমি শুরু করেছিলাম গত বছর লকডাউনে, যখন নাকি আমার চাকরি চলে গেছিল। চাকরি চলে যাওয়ার পরে আমি 2 মাস ঢাকায় ছিলাম। 2 মাস ঢাকায় ছিলাম, তারপরে আবার বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর আবার যখন ঢাকায় আসি, তখন আমার জব ছিল না। জব ছিল না দেখে আমার নিজের প্রতি কেমন যেন মনে হচ্ছিল যে আমাকে এরকম করে থাকা আর চলবে না। মানে আমার কিছু একটা করতে হবে, যাতে যেটা দিয়ে আমার একটা চলার মতো কোনো কিছু হবে, চলতে পারবো আমরা। তারপর আমি জুলাই মাসের 5 তারিখ আমি আমার পেজ খুলি। আর আমার পেজের নাম হচ্ছে 3 পিস পয়েন্ট। 3 পিস পয়েন্ট এর জন্ম হচ্ছে 5ই জুলাই। আর 3 পিস পয়েন্টের জন্মের পরেই কিন্তু আমাদের এই মাদ্রিক গ্রুপেরও আমরা একত্র হয়েছি। মাদ্রিক গ্রুপ খোলার পরে তো আমরা অনেকজন একসাথে এখানে কাজ করতেছি। আমরা এখানে অনেকজনই আছি যারা আমরা এখন মিলেমিশে এখানে কাজ করছি। তার মানে মাদ্রিক যে গ্রুপ, সেটা খুব কাজে দিচ্ছে না, কাজে দিচ্ছে আপনাদের জন্য? না দাদা, শুনতে পাচ্ছি না, একটু জোরে বললে। আচ্ছা, তার মানে আমি বলতে যাচ্ছি, এই যে অনলাইন যে গ্রুপটা মাদ্রিক গ্রুপ, এইটা খুব কাজে দিচ্ছে উদ্যোক্তাদের জন্য, আমাদের জন্য। মন শোনা যাচ্ছে না? খিনাঙা বা মন, খিনাঙা, মন, কবিতা, রবার্ট। সরি দাদা, শুনতে পাই। অনেক হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে কবিতা, হ্যাঁ দাদা। আচ্ছা, গত বছর নাকি এই যে করোনাকালীন কেমন ব্যবসা, যেহেতু করোনাকালীন হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি করোনার মধ্যেই পেজ খুলেছি। আর প্রথম শুরু থেকে কিন্তু অনেক সাড়া পেয়েছি। আমি শুরুতে আমি 3 পিস, তারপরে টি-শার্ট আর কাপড়ের ব্যবসা, কয়েকটি কাপড় নিয়ে আমরা শুরু করেছিলাম। তারপর সবাই খুব ভালো সাড়া দিয়েছে। আমার এমন হয়েছে যে আমি যেদিন নিয়ে এসেছি, যখন প্রথম ছবি ছেড়েছিলাম ফেসবুকে, ওই সময় কিন্তু আমার পরিবারের একজনই কিন্তু প্রথম কাস্টমার হয়েছিল। সেটা হচ্ছে আমার সবার থেকে ছোট ভাই, ফেব্রুয়ারি নকরেক। আমাদের মধ্যে সব ভাইদের মধ্যে ছোট, ওই কিন্তু প্রথম কাস্টমার হয়েছিল আমার। এটার জন্য আমি এখন অনেক গর্ববোধ করি যে আমার ছোট ভাই হয়ে আমাকে সাপোর্ট করেছিল। প্রথম কিন্তু ওই কাস্টমার হয়েছিল আমার ছোট ভাই।
আর যেহেতু আমার ভাইগুলোই সাপোর্ট করছে, সেখান থেকে আমি কিন্তু অনেক অনুপ্রেরণা পেয়েছি সেখান থেকে। আর আমার যারা বন্ধু বান্ধব, তারপরে অনেকজনই আমার শুভাকাঙ্ক্ষী গুলো অনেক সবাই আমাকে সাহায্য করেছে। তারপর বড়দিন পর্যন্ত আমি কিন্তু করোনা কালেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করেছি। তারপর বড়দিনের পরে কিন্তু যখন আসি ওই সময় একটু ওইখান থেকে বড়দিনের পর থেকে কিন্তু আমার কালেকশন ছিল না এত, মানে কাপড়ের কালেকশন গুলো বড়দিনের পর পরই আমি স্টকে রাখিনি। এখন হচ্ছে আমার আচার গুলো চলে, আচার চেপা শুটকি চাটনি গুলো। এখন বর্তমানে যে পরিস্থিতি, এর জন্য আমি কাপড়ের কালেকশন এখনো আনি নাই, আর এখন শুধু আচার গুলোই চলছে দাদা। আচ্ছা, অনেক 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 ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কবিতা নামিন মিথ্যা। হ্যাঁ দাদা, আমরা এখন ইলোরা দির কাছে যেতে চাই। ইলোরা দে, আপনি শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে শুনতে চাই এই যে উদ্যোক্তা হওয়ার কাহিনী। আপনি কি করে উদ্যোক্তা হয়ে উঠলেন এই করোনা কালের সময়? আপনার ব্যবসা কেমন চলেছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আসলে আজকে মাদগ্রিড গ্রুপকে এই সুন্দর সুযোগ দান করার জন্য। সেই সাথে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার উদ্যোক্তার পিছনে অনেক কারণ। আসলে গত বছর থেকে যেভাবে করোনার মানে প্রাতিষ্ঠানিকভাবে করোনার জন্য যেভাবে লসে পড়েছে প্রতিষ্ঠানগুলা, সেক্ষেত্রে সবারই টুকটাক একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, মানে যদিও আমি জব করি, জবের পাশাপাশি আম, গত বছর করোনার জন্য কিন্তু আমাদের অফিস আদালত সব বন্ধ ছিল, যার জন্য আমাদের স্যালারি বা এগুলো খুব মানে খুব বেশি নাই বা হয় নাই বা বন্ধ ছিল। অনেকে স্যালারি দেয় নাই, অনেকে বেতন ভাতা বন্ধ ছিল, চাকরি অনেকের নাই। সো আমি জাস্ট উদ্যোক্তার পিছনে আমার তেমন কারণ নেই। আমার আসলে মনে হয়েছে যে আম, ঘরে বসে এইভাবে অলস জীবন যাপন না করে যদি অনলাইনে কোনো কিছু করা যায়, হ্যাঁ, সেই চিন্তা থেকে আসলে আমার যাত্রা। আসলে আমি টুকটাক চেষ্টা করছি যে টুকটাক কিছু দেশি আমাদের ট্রেডিশনাল ফুড দিয়ে যদি কিছু করা যায়, বা সেটা অনেকে আসলে অনেক জিনিস আমার আসলে আমার যে পাহাড়ি কুজিন, আমার পাহাড়ি কুজিনের মেন আইটেম যেটা যেটা সহজে সবখানে পাওয়া যায় না, লাইক যে বাঁশের বেম্বো চিকেন বলে, আমরা আসলে বেম্বো চিকেন আছে ব্রেঙা। তো আমাদের আসলে ওইটাই টার্গেট করছি যে আমাদের দেশীয় কিছু ফুড, একটা ফুড বা কিছু ফুড যেটা নাকি আসলে আমরা ঢাকা শহরে খুব রেয়ার পাওয়া যায় না। তো ওটা নিয়ে আসলে আমার যাত্রা শুরু। আমার ওটাই আছে টার্গেট যে আমি ব্যাম্বো চিকেন দিয়ে শুরু করব, ব্রেঙা দিয়ে শুরু করব। তো আমি ওরকম টার্গেট করেই শুরু করেছি ব্যবসাটা। আসলে প্রথমে খুব বেশি একটা ভালো হয় নাই বলতে আসলে করোনার জন্য সবাই মানে করোনার পরিস্থিতির জন্য সবাই আসলে এরকম সাড়া পাওয়া যায় না, বাট খারাপ না আর কি, চলে। হ্যাঁ, এই আর কি দাদা। আচ্ছা, আহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর আপনি আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলেছেন। জি। তো আমি এখন যেতে চাই, আমাদের উদ্যোক্তা আরো আছেন, আমাদের সাথে আছেন অমিত। অমিত অমিত খিনাঙামা, অমিত দঙা, অমিত শিমিল চাক, হ্যাঁ শিমিল চাক যে অমিত। হ্যালো অমিত, আপনি কি শুনতে পাচ্ছেন? অমিত না খিনাঙামা? আমরা অনেকের আমরা এই আমরা লাইভে যারা দেখছি, আমাদের অনেক বন্ধুদের আমরা এখন একটু অনেকের কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা একটু দেখি অনেকের, আমাদের সাথে যারা এখন যুক্ত হয়েছেন অনেকের, যেমন জাকসাম আর মারাক, তিনি বলছেন যে গারো কুচি, হ্যাঁ আচুক কুচি আগান পাবো, মানে আমাদের নিজেদের ভাষায় বলার কথা তিনি বলছেন।
আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই ছিঙা আকান্না চেষ্টা দেখনো আমরা দুইভাবে আমরা বলার চেষ্টা করবো, মান্দি চাবা আকান্ন গারো আচিক চাবা আকান্ন আবার বাংলা চাবা আকান্ন চেষ্টা দেখনো। তো প্লান তো নকরেক। হ্যালো, প্লান তো নকরেক না দগামা, আপনি আছেন? হ্যালো, প্লান তো নকরেক। হ্যালো, আপনি আছেন লাইনে? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ, প্লান তো হ্যালো। নকরেক। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে মনে হয় আমার এখানে। হ্যাঁ, আপনি বলেন আপনার এই যে করোনাকালীন আপনি যে কাজ করছেন উদ্যোক্তা হিসেবে, যে কিভাবে আপনি শুরু করলেন, উদ্যোক্তা হলেন কি করে, তারপর কি নিয়ে শুরু করলেন আপনার এই ব্যবসাটা, এটা বলেন প্লিজ। na oksha akan bo nangi uddukta hongani je ইতিহাস ko na mo khore shuru taka na mo বিষয় ko raimena mo subject ko raimena na kham ma shuru taka ida ko oksha akan bo ঠিক না? হ্যাঁ, প্লান তো রখো না কিনামা। সমস্যা হ্যালো, হ্যাঁ প্লান তো দাদা কিনাঙা আচ্ছা। তাহলে আমরা অমিতের কাছে যে অমিত দঙামা, অমিত, হ্যালো অমিত। হ্যাঁ দাদা আছি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। যে ছিঙা খিনাঙা ওকসা আগান বোন আমি এই যে না উদ্যোক্তা বাদিকে যোগ উদ্যোক্তা হওয়ার কাহিনী, আর তারপর হচ্ছে না করোনা কালের সময় কিরকম ব্যবসা খামরি মা, হ্যাঁ কিরকম চলছে, এবং না মখ রাইমেনে শুরু দেখা ম বিষয়টা না রাইমেনা খামরি যেমন মুনমুন দঙা গারুদের ঐতিহ্যবাহী পোশাক, তারপর ক্র্যাপ রাঙ্ক রাই খামরি মুয়া মুনমুন আমাদের সভাপতি, তারপর এই যে ববিতা আগানা মানে কবিতা আগানা হচ্ছে খুব সুন্দর করে বিনি নাখামরাঙ্ক রায়, তারপর রবার্ট বাগানচক, হ্যাঁ বিনি বিষয়রাঙ্ক নিকিস মাশরুম যেটা আগানা চালাং খুব সুন্দর করে আগানা বিয়া ওয়া বিষয়রাঙ্ক রায় খামরে মুয়া। তো নাবক শাখানবো ওয়া বিষয়রাঙ্ক এবং উদ্যোক্তা হওয়ার কাহিনী প্লিজ। ওকে, থ্যাংক ইউ দাদা। প্রথমে আপনাদের এবং আপনার যে তকবিরিম আছে সেটার জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাই। আসলে আমি নিজেকে এখানে যারা আছে যেরকম উদ্যোক্তা, আমি আসলে সেইভাবে নিজেকে উদ্যোক্তা মানে মনে করি না এবং পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি অনেকটা আসলে সাপোর্ট স্টাফের মতো। 2019 সালের জুলাই থেকে আগস্টের দিকে হচ্ছে আমার দুই ভাগ্নে আছে, বড়দির ছেলে এবং মেজদির না ছোট দিদির দুই ছেলে। তো ওরা হচ্ছে শুরু করে প্রথমে মেটাল ব্যান্ডের যে হেভি মেটাল ব্যান্ডের টি শার্ট আছে ওগুলো কালেকশনের মাধ্যমে ওরা ওটা দিয়ে শুরু করে, এবং 12 মারি তীর্থতে তারা যখন আমার সাথে কথা বলে তখন আমি তাদের সাথে যুক্ত হয়ে চেষ্টা করি কিছু আমাদের মান্দিদের ডিজাইন নিয়ে কাস্টমাইজ টি শার্ট নিয়ে সেখানে যাওয়ার জন্য, এবং সেখানে গিয়ে যখন আমরা মোটামুটি ভালো একটা সাড়া পাই তো সেখান থেকে হচ্ছে তাদের সাথে কম্বিনেশনের মাধ্যমে আমাদের যাত্রা শুরু। এবং সিমিলসাকের নামকরণটাও করা হয়েছে এইভাবে, মানে একা না চলে আমরা যেন গ্রুপ হিসেবে চলতে পারি, গ্রুপ হিসেবে যেন এগিয়ে যেতে পারি, সেটার প্রেরণা থেকেই হচ্ছে আমাদের সিমিলসাকের নামকরণ। আর সেই থেকে কাস্টমাইজ টি শার্ট আমরা শুরু করেছি এক এক করে। তো একটা বিষয় হচ্ছে পরে আরেকটা, আমরা যদিও বা করোনাকালীনের সময়ের আগেই শুরু করেছিলাম, কিন্তু করোনাকালীন সময়ে আমরা একটু বাধাগ্রস্ত হই। আমরা একটি কারখানার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলাম, কিন্তু সেই কারখানাটি আমাদের দেয়া কিছু টাকা তারা সেটা আর ফেরত দেয় নাই, সেটা তারা আমরা বলতে বাংলা ভাষা যেটা বলে মেরে দিছে আর কি। তো ওইটা আমরা আর পাই নাই। ওর পরে থেকে আমাদের একটু করোনা কালীনের একটা শুরু হইলো, এর কি বাধাগ্রস্ত একটা শুরু হইলো, আর ওই মার খাওয়ার একটা বাধা শুরু হয়েছে। তো আমরা হচ্ছে ওই দুই দিন একটা মার খাইছি। তো এখন চেষ্টা করছি সেই বাধাটা অতিক্রম করার জন্য আমরা চেষ্টা করছি হচ্ছে এক্সপোর্টের কালেকশন নিয়ে, এক্সপোর্টের কিছু আমরা এখন নিয়ে আসছি, এক্সপোর্টের নিয়ে আসছি। তো আপনারা যদি আমাদের যে পেজ রয়েছে সেই পেজটি যদি ভিজিট করেন তো আপনারা সেইটি দেখতে পারবেন। আর এক্সপোর্ট আরেকটা হচ্ছে একটা দুঃখ আছে, আমি এটা এর আগেও মহা লাভে আমাদের যে মাদ্রিদের লাইভ হয়েছিল সেখানেও বলার চেষ্টা করেছিলাম, আমাদের মান্দিদের মধ্যে আসলে আমাদের মান্দি যে ডিজাইন গুলো রয়েছে মানে নিজের একটা, আমি যখন করেছি দেখা যায় কিনা
যে মান্দি একটা চেহারা আছে, মানে এইটা পরে যে ঘুরবে এটাতেও হচ্ছে অনেকে এটা কি বলে লজ্জা বোধ করে যে আমি একটা আমার এই যে এরকম একটা কাস্টমাইজ ডিজাইন করে বের হবো রুইরাং মুখ আগান, মানে এরকম একটা চিন্তা এরকম একটা মেন্টালিটি আমাদের অনেকের মধ্যে এখনো আছে। আমরা এই মেটালের টি শার্ট যেটা বলি যে যেই রকম সারা পাওয়া গেছে, আমাদের এখন এক্সপোর্টের টি শার্টের যেরকম সারা পাই আমরা, যেরকম চাহিদা আছে, কিন্তু আমরা যতগুলো কাস্টমাইজ ডিজাইন করছি, আমাদের মান্দি কাস্টমাইজ ডিজাইন করছি, সেরকম আসলে সারা পাই নাই। তো এই দুঃখটা নিয়ে আমরা এখন হচ্ছে মূলত অনেকটাই এক্সপোর্ট দিকে চলে গেছি, এখন এক্সপোর্ট নিয়ে হচ্ছে মূলত কাজ করছি। তবে শীঘ্রই আদিবাসী দিবসে আমাদের একটা ডিজাইনের কাজ চলছিল, কিন্তু এটা লকডাউনের কারণে, কারখানা বন্ধ থাকার কারণে আমরা সেটা করতে পারি নাই। তো খুব শীঘ্রই আমরা আরেকটি মান্দি ডিজাইন নিয়ে আসতেছি এবং আশা করছি মানুষের ভালোবাসা পেলে, আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই সামনে আমরা আরো অনেকগুলো কাস্টমাইজ ডিজাইন, মূলত মান্দিদের যে ঐতিহ্যগুলো রয়েছে এখানে অন্য যারা আছে তারা সবাই চেষ্টা করতেছে নিজেদের ঐতিহ্যগুলো তুলে ধরার জন্য। তো আমাদের সেই একটা চেষ্টা যে টি শার্টের মাধ্যমে আমরা আমাদের যে ডিজাইন যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করে এবং চেষ্টা করব আশা করছি। থ্যাংক ইউ দাদা। Acha namin Mithila, nakon namin Mithila na চিমুশিয়ার তাকানা না উদ্যোক্তা হয়ে ওঠার এবং এই ব্যবসাটা করে আমি না তো চিঙা দেখনা মা পিলান্ত রখো, হ্যাঁ পিলান্ত না খিনাঙামা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি। একটু আপনি বলেন আপনার কাজ নিয়ে একটু বলেন, উদ্যোক্তা হবার কাহিনী কিংবা উদ্যোক্তা হয়ে ওঠার গল্প আমরা শুনতে চাই, আসলে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং কি কাজ করছেন আপনি প্লিজ। এবং সাথে আপনি এটা বলে দিন যে সবার কাছে আমি যাব ধীরে ধীরে, কিন্তু আপনি এটা বলে দেন সাথে যে এই যে অনলাইন গ্রুপ যে মাতৃক, হ্যাঁ এটা খুব বিশাল একটা গ্রুপ, তো এই গ্রুপ কতটা সহায়ক আপনার জন্য, কতটা কাজ করছে প্লিজ। প্রথমে আমার পরিচয় আমি দিই। আমি মূলত চাকরি করতাম, বিদেশে একটা কোম্পানিতে চাকরি করি। তো গত বছর জুলাই মানে সবার মতোই আমার একটা ভয় ছিল, চাকরি হারানোর ভয়, আমি কি করব। ওই সময়ে তো জুলাই মাসে, হ্যাঁ জুলাইয়ের 6 তারিখে মাদ্রিদ শুরু, আমার মনে হয় মাদ্রিদে জয়েন করা হয়েছে 7 কি 8-এ। ততক্ষণে মাদ্রিদে মেম্বার ছিল 200-র মতো প্রায়। আমি যতটুকু মনে পড়ে আমি মাদ্রিদে 201 কিংবা 2 নাম্বার মেম্বার। তো তখন আমি যুক্ত হই মাদ্রিদে এবং পোস্টগুলি দেখা শুরু করি। এতে আমার ভালোই লাগে আর কি, আসলে তাদের চিন্তা ভাবনাগুলি মন কবিতায় আসছে। তো অনেকের সাথে আমার পরিচয় ছিল না, তারপরে এক পর্যায়ে তাদের পোস্টগুলি, তাদের কাজগুলি দেখে আমিও অনেকটা অনুপ্রাণিত হই। আর একটা ঝুঁকি ছিল চাকরি হারানোর, সেই ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য যদি চাকরি চলে যায় কি করব, তো সেটা ব্যাকআপ হিসেবে তো আমি মাদ্রিদে যুক্ত হই এবং আমি পরিকল্পনা করি কি করতে পারি। তখন আমার কিন্তু আগে ছিল 2018 সাল থেকে, হ্যাঁ 2018 সালে আমার কালাতপুর একটা দোকান ছিল, ছোট্ট একটা দোকান ছিল। তো বছরখানেক কি আমি এটা পরিচালনা করতাম, তারপরে বন্ধ ছিল, বন্ধ করি। কিন্তু গত বছর আবার চিন্তা ভাবনা করলাম যে আমি যে কাজগুলি করতে পারি এগুলি আমি কাজে লাগাইতে পারি। তো আমি বাসায় বসে বসে আমি পোস্ট দেওয়া শুরু করলাম যে আমার জায়গা থেকে যদি কারো সিভি প্রয়োজন হয় সিভির কাজ করবো, বা আইটি রিলেটেড সমস্যা হইলে আমি তাকে সাহায্য করবো এরকম। তো আমি সাড়া পাই, কিছুটা সাড়া পাই, আবার কাজ করি। কিন্তু এর মধ্যে আবার আমার চাকরি ছিল, বেতন পাইতাম, তো চাকরি দেয় না, যে ভয় ছিল সে ভয় না। এরপরেও তো আমি মাদ্রিদে পুরোপুরি জড়িয়ে যাই এবং আমার যে পরিকল্পনাগুলি ছিল সেগুলি বাস্তবায়নের চেষ্টা করি এবং এখনো এইগুলি নিয়ে কাজ করতেছি আর কি। তো টুকটাক কাজ করে দিই, আমি চাকরির পাশাপাশি কাজ করি বিভিন্ন জনের, যদি কারো সিভি লাগে কিংবা যদি টের পাই যে কারো ফেসবুকে সমস্যা হচ্ছে আইডি নিয়ে, বিশেষ করে আমাদের গারোদের ইদানিং তো অনেক সমস্যা ফেসবুক আইডি নিয়ে, হ্যাক হয় কমন একটা, মনে হয় যে আমাদেরই কিছু গ্রুপ আছে গারোদের, এরা হ্যাকিং এর কাজটা শিখতে হ্যাক করে। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি, আসলে আমি মনে করি আমি এত বেশি কাজ পারি না, তারপরও
মানে ইউজারদের লেভেল আছে কিন্তু কেউ, আমি নিজেকে মনে করি আমি অ্যাডভান্স লেভেলের একজন ইউজার, যেটা আপনার গেজেট ব্যবহার বলেন, তো ইন্টারনেটে কাজের ব্যাপার বলেন, কিন্তু আমি ফ্রিল্যান্সিং কাজ করি না, তো চাকরি করি মূলত। তারপরে এইভাবে আমি সহায়ক হওয়ার চেষ্টা করি অনেকেরই, তো আমার এইভাবে আমি শুরু করি এবং সাড়া পাই। তারপরে মাদ্রিদেও সবার মতো কিন্তু আমারও সেই মানে সরাসরি প্রত্যক্ষ কোনো পণ্য নাই, তো আমি সেবাটা দিয়ে যাই। তো মাদ্রিদের সদস্যরা আমাকে কি বলে বিশ্বাস করে ভালোবেসে তাদের সাথে আমাকে অ্যাড করে, তো আমি মাদ্রিদের সাথে জড়িত আছি এবং আশা করি এই মাদ্রিদ গারো সমাজে একটা বড় একটা পরিবর্তন নিয়ে আসবে, অর্থনৈতিক পরিবর্তন। এবং গত বছর আমরা লক্ষ্য করি যে আমাদের এই মাদ্রিদের সৌজন্যে অনেক উদ্যোক্তার জন্ম হয়েছে, যে আগে ছিল কয়েকজন, গুটি কয়েকজন, এই বছর দেখি যে অনেক আমাদের এখানে, তারপরে এখান থেকে বের হয়ে গেছে, এইভাবে মোটামুটি 30-40 জন হয়ে গেছে উদ্যোক্তা আমাদের। তো এটা কিন্তু অনেক বড় সাফল্য আমি মনে করি মাদ্রিদের। তো এবং আমি আমার উদ্যোগকে এখনো বাঁচিয়ে রেখেছি এই মাদ্রিদের সৌজন্যে। মাদ্রিদের সভাপতি এবং পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই তাদের সাথে সংযুক্ত থাকার সুযোগ দেওয়ার জন্য। এবং এখন মাদ্রিদের সাথে থাকার পরেও আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি আউটলেট নেব। আউটলেট মানে একটা দোকান নেব, তো আইটি রিলেটেড কাজগুলি যেহেতু করি, তো আমি আবার শুরু করব কিছুদিনের, আমি নিজেই গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আবার কাজ শুরু করব। তারপরে আমার এখানে মাদ্রিদের পক্ষ থেকে আমি কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। মাদ্রিদের যে কার্যকরী কমিটি আছে সেখানে আমি প্রচার এবং যোগাযোগের বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি বর্তমানে। আমার সাথে আরো দুজন আছে, অলকা রানী দিদি এবং দীপসাদি। তো আর সভাপতি অন্যান্য যারা আছেন, আমাদের তরফ থেকে যেটা আমার উপর যেটা দায়িত্ব আছে, আমি প্রচার এবং যোগাযোগের কাজটা করি, দায়িত্ব পালন করতেছি এখন। আচ্ছা আমরা এই বিষয়টা একটু পরে আসবো। হ্যাঁ, এই যে আপনি আমি একটা ঘোষণা বলতে চাই। আচ্ছা, তো আসলে আমাদের পরিকল্পনায়, হ্যালো, হ্যাঁ আমরা একটু আরেকজনের কাছে যেতে চাই। আপনার এই পরিকল্পনাটা আমরা আরেকবার যখন আমরা আসবো তখন শুনবো, প্লিজ। আমরা আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন শান্তনু যুক্ত হয়েছেন নতুন করে। শান্তনুর কাছে আমরা যেতে চাই। শান্তনু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শান্তনু, হ্যাঁ হ্যাঁ শান্তনুর কাছে শুনতে চাই এই যে নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং আপনি কি নিয়ে কাজ করছেন সেটা একটু জানাবেন। আর আপনি এই যে মাদ্রিদ গ্রুপের সম্পর্কে একটু বলবেন যে এই গ্রুপ আপনার জন্য কতটা সহায়ক হয়েছে। শোনা যাচ্ছে না, মাইক্রোফোন মনে বন্ধ আছে। মাসি আনমিউট দা হয় খিন্না জাঙ্গা দিদি। হেডফোন ছাড়া ট্রাই করতে পারেন, হেডফোন ছাড়াই তো অনেক ভালো শোনা যায়। হ্যালো, শোনা যাচ্ছে এখন? শান্তনু, আমরা শুনছি। হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে।
আমি শান্তনু স্মিতা নকরেক, অনার অফ সারাংস কিচেন। আমি 2011 সাল থেকে অ্যাকচুয়ালি আমার একটা বিউটি পার্লার আছে মণিপুরি পাড়াতে। সো আমি বিউটি পার্লার নিয়ে কাজ করছি 2011 সাল থেকে। তো করোনার এই মহামারীর সময় আমাদের পার্লার বিজনেস তো খুবই খারাপ চলছিল। সেই সময় আমরা মাদগ্রিকের মাধ্যমে এই যে আমার নতুন সারাংস কিচেনটা আমি শুরু করেছি 2020 গত বছর থেকে মাদগ্রিকের মাধ্যমে। মাদগ্রিক হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমি মনে করি মানবিকদের জন্য, কারণ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেক উদ্যোক্তা একসাথে হয়ে নতুন কিছু ভালো কিছু করার, আমাদের নিজস্ব সংস্কৃতি রিপ্রেজেন্ট করার জন্য অনেকভাবে চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে করব। সারাংস কিচেন আমি মূলত কাজ করছি আমাদের ঐতিহ্যবাহী গারো গ্রামীণ খাবারটাও আমি মোটামুটি এখানে প্রায়োরিটি দিয়ে থাকি। আমাদের গারো খাবারের সাথে সাথে গ্রামীণ খাবারটা আমি প্রায়োরিটি দিয়ে থাকি এখানে। আর এখানে সবচেয়ে বেশি ইয়াটা হচ্ছে যে আমাদের গপ্পা, আমাদের হচ্ছে বিভিন্ন খাড়ি আইটেম যেগুলা, সেগুলো যেন আমরা আমাদের বাঙালি সংস্কৃতি সমমনা যারা আছে তাদের কাছে আমরা যেন নতুন ভাবে আমাদের এই খাবারগুলো তুলে ধরতে পারি, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে যেমন গ্রামীণ খাবার, গ্রামীণ অনেক খাবার আছে অঞ্চল ভিত্তিক, যেমন চুই ঝাল, খুলনার চুই ঝাল, সিলেটের সাতকরা, এরকম কিছু কিছু আইটেমের খাবার আমরা এখানে রেখেছি, বাঙালি খাবার গারো খাবারের সাথে সাথে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার উদ্যত হয়ে ওঠার গল্প এবং আপনি কি নিয়ে কাজ করছেন এটা বলছেন। আরেকটা শেষ একটা বলে দেন না, আপনি বলতে পারেন যে এই যে মাদগ্রিক গ্রুপ আপনার জন্য কতটা সহায়ক হিসেবে কাজ করেছে? মাদগ্রিক না হলে তো আজকে সারাংস কিচেনের জন্ম হতো না। আমি এটাই বলি যে মাদগ্রিকের জন্যই কিন্তু আজকে সারাংস কিচেনের জন্ম হয়েছে। আমি আমার কাজ নিয়ে, সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে পারছি এবং মাদগ্রিকের আমি অনেকগুলো আমাদের সহযোদ্ধা পেয়েছি, যাদের সাহায্য সহযোগিতা, বিভিন্ন অনুপ্রেরণার মাধ্যমে আমরা একসাথে এগিয়ে যাচ্ছি নতুন এক সম্ভাবনার দিকে। আমি মনে করি মাদগ্রিকের মাধ্যমে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে। অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনার কথার জন্য, এবং আপনি সুন্দর বলেছেন। আমরা এখন যেতে চাই আমাদের মুনমুনের কাছে। মুনমুন নকরেক, মুনমুনের কাছে যেতে চাই এবং তার কাছে শুনতে চাই তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, এবং সে কি কাজ করছে, কি নিয়ে কাজ করছে, এবং করোনাকালীন তার কাজের গতি কেমন ছিল। মুনমুন। হ্যাঁ দাদা, ধন্যবাদ। আমি মূলত শুরু করি 2018 সালের জুলাইয়ের 26 তারিখ থেকে। আমার উদ্যোগের নাম হলো আফসান। আফসান নামকরণ করার একটা কারণ আছে, কারণ আমি আফসান এই শব্দটাকে খুবই রেসপেক্ট করি, কারণ এটার মাধ্যমে আমাদের যে ইউনিটি এটা কিন্তু প্রকাশ পায়, আর ইউনিটি হলো একটা শক্তি। সেজন্য আমি মনে করি যে আফসান নাম দিয়ে যদি আমি আমার উদ্যোগটা শুরু করি তাহলে আমি অনেক কিছু করতে পারবো, আর আফসানের মাধ্যমে অনেক কিছু মেসেজ আমাদের পাবে। সেই থেকে আফসান নামে আমি উদ্যোগটা শুরু করি। উদ্যোগটা শুরু করার কারণ একটাই যে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন থেকেই আমি খেয়াল করেছি, আমি যখন আমাদের পোশাক পরতাম তখন আমার যে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরা ছিল তারা প্রথম দিকে আমাকে খুব ইগনোর করতো, বা বিভিন্ন সময় হলো পয়লা বৈশাখ বলেন বা যে কোনো ইউনিভার্সিটির যে কোনো প্রোগ্রাম হতো সেখানে আমাকে সবসময় শাড়ি পরার জন্য বাধ্য করা হতো। আসলে সে কষ্ট থেকে আমি আসলে ইউনিভার্সিটি লাইফ থেকে আমাদের যে ট্রেডিশনাল যে পোশাক সেটা পরার জন্য আমি সবসময় চেষ্টা করতাম, আসলে জেদ থেকে আমি করতাম। তারপরে চিন্তা করলাম যে না, এটা নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার, কারণ আমাদের যে এই ট্রেডিশনাল ড্রেস এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়া থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে অনেক ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। এখন আমার বয়স 30 বছর, এই 30 বছরেও আমি হলো
আমাদের এই বাংলাদেশে দোকানদার যে প্রোডাকশন এটা কিন্তু দেখতে পাই না। সেই দুঃখ থেকে আমি চিন্তা করলাম না, আমি যদি আমাদের এই শিল্পটা যদি বাংলাদেশে শুরু করতে পারি তাহলে একদিকে যেমন আমাদের ঐতিহ্যবাহী ড্রেস এটার প্রচারণা হবে এবং মানুষ ওটা সহজে নিতে পারবে। সেই সাথে আমি এটা চিন্তা করেছি যে আমাদের গ্রামে এটা যদি আমি করি তাহলে আমাদের গ্রামে যারা আছে তারা, এখানে আমাদের নারীরা মূলত নারীদেরকে আমি ফোকাস করছিলাম, তারা সেখানে কাজ করতে পারবে, তারা পরিবারকে ছেড়ে ঢাকায় এসে কাজ করতে হবে না। কারণ এখন আমাদের পরিবার বলতে আসলে স্বামী স্ত্রী শুধু পরিবার, বাচ্চাদেরকে আসলে ঢাকায় আনা আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে। তো আমার চেষ্টা ছিল আমি যদি গ্রামে তাঁত দিই তাহলে অন্তত বাবা মার সাথে বাচ্চারা থাকতে পারবে। সেই থেকে আমি আসলে এই তাঁতের কথা চিন্তা করি। আর সেই চিন্তা থেকে আমি আসলে তাঁতের কাজে নামি। কিন্তু তাঁতের কাজ করার সময় আমার খেয়াল হয় যে আসলে আমার দেশের মধ্যে আরেকটা তাঁত আছে, যেটা হলো আমার যে শিকড়, আমার যে তার মানে ঐতিহ্যবাহী তাঁত, খোমটা টান তাঁত, এটাকে আমি কেন আসলে আগে ফোকাস করছি না। ওইটা আসলে আমাদের দোকানদারটা ট্রেডিশনাল হলেও ওইটা টেক্সটাইল মেশিনে তৈরি হয়, হাত এবং টেক্সটাইল মেশিনের মাধ্যমে। কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী তাঁত, মান্দিদের যে তাঁত, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের আদিবাসীদের তাঁত কিন্তু হাতে তৈরি, হাত দিয়ে বানানো হয়। চাকমা, মারমা, ত্রিপুরা বলেন, সবারই কিন্তু ওদেরটা কোমর তাঁত বলে, কিন্তু আমাদেরটা হলো খুন্তা তাঁত বলে। এটার কারণ হলো ও খুঁটি দিয়ে টান টান করে আমাদের এই তাঁতটা কিন্তু তাতে কিন্তু বোনা হয়, এই জন্য এটা খুন্তা টান তাঁত। এটা আজকিপাড়ার ঐতিহ্যবাহী, কিন্তু এটা আমাদের গারদের ঐতিহ্যবাহী তাঁত। এটা সম্পর্কে আসলে আমার কাছে মনে হয় 98% মান্দিরা এটা জানে না। তো আমার মনে হলো কি যে আমি শিকড়টাকে আগে কেন ফোকাস করছি না, যতই আমার কষ্ট হোক আমি আসলে দোকানদার আগে আমি আমার এই যে ট্রেডিশনাল তাঁত গান্না বাড়া গান্না খতাম এটাকে আমি আগে ফোকাস করি, তারপরে আমি টেক্সটাইল মেশিনের দিকে যাব এটা চিন্তা করেছি। যখন এটা নিয়ে কাজ করতে যাই তখন অনেক ধরনের প্রবলেম দেখা যায় আসলে। শিক্ষিত শিক্ষিত সমাজের মধ্যে এই প্রবলেমটা আমি আসলে দেখিনি। সবাই আসলে 100% আমাকে সাপোর্ট করেছে আমাদের এই ট্রেডিশনাল তাঁত নিয়ে কাজ করার ব্যাপারে। গ্রামে সেরকম হয়নি আসলে। এটা আমাদের যারা আসলে সাপোর্ট করেনি ওদের আসলে সংখ্যা খুবই কম। আর আসলে এইটার গুরুত্ব আসলে ওরা ওভাবে জানে না, সেই জন্য আসলে ওইভাবে হয়তো সাপোর্ট করেনি। কিন্তু শিক্ষিত মহলের কাছে আমার এই তাঁতটা খুবই আসলে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন পর্যন্ত যদি বলি আমার এই তাঁত আসলে আমাদের যে ঢাকায় যে বসবাসরত আদিবাসী গারদ আছেন ওনাদের সাপোর্টে কিন্তু তাঁতটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত খুবই ভালো রেসপন্স পাচ্ছে। এমনকি যারা বিদেশে আছে তারাও কিন্তু ওইভাবে সরাসরি নিতে পারে না, কিন্তু যারা দেশ থেকে বিদেশে যায় তখন কিন্তু তারা আগে থেকে অর্ডার করে রাখে যে এই জিনিসটা আমার লাগবে, তুমি আমাকে হলো এই মাসের মধ্যে দিবে, এই মাসে হলো আমার মানুষ আসবে। এরকম কমিউনিকেশন করে করে কিন্তু আমার এই তাদের জিনিসগুলো কিন্তু ওনারা নিচ্ছেন প্রবাসী থেকেও। যারা প্রবাসী তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা যে আসলে দেশের বাইরে থেকেও আমাদের ঐতিহ্যকে এইভাবে আসলে প্রমোট করছেন, আমাকে সাপোর্ট করছেন। আমাকে সাপোর্ট করা মানে আমার কাছে মনে হয় যে আমাদের পুরা জাতীয় যে ঐতিহ্য সংস্কৃতি এটাকে সাপোর্ট করা। এই জন্য আমি আমার কাস্টমার, আমার যে শুভাকাঙ্ক্ষী তাদের সবার কাছে আমি সবসময় কৃতজ্ঞ। কারণ ব্যবসা শুরু করার আগে সবাই বলছিল যে ট্রেডিশনাল নিয়ে কাজ করে আসলে ব্যবসায় টিকে থাকা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয় যে সৃজনশীলতা যদি থাকে, ওইরকম যদি ডেডিকেশন থাকে তাহলে ট্রেডিশনাল কাজ নিয়েও কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি। এটা আমি আসলে সব ধরনের কাজ করে দেখেছি। আফসান করার পর সবকিছুতে আমি ভালো রেসপন্স পেয়েছি। এই যে তাঁত এটা সম্পূর্ণ নতুন,
আমি কিন্তু এটা সাপ্লাই দিতে পারি না, আমার ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম। এই করোনা 2 বছর আসলে এই করোনার সময় আমার ব্যবসাটা তার মানে অন্যান্য যে ব্যবসা এটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু তার কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে। তাদের কাজের মাধ্যমে কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম গত বছর 2 মাস অসুস্থ ছিলাম, তখন আমার কাস্টমাররা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে দিয়ে আমাকে কিন্তু অনেক হেল্প করেছে। তাদের অর্ডার করে তখন তো আসলে বাইরে থেকে আমি আমাদের যে ট্রেডিশনাল ড্রেস দখমান্দা বা যে ম্যাটেরিয়ালস ওগুলো কিন্তু আনতে পারতেছিলাম না। আসলে করোনাটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা আসলে অন্যের উপর যে নির্ভর করি, এটা কিন্তু আসলে করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে নিজে থেকে আসলে দাঁড়াতে হবে। এই যে আমরা সব সময় বছরের পর বছর ইন্ডিয়া থেকে দখমান্দা আনি বা বিভিন্ন ধরনের অর্নামেন্টস আনি, এখন এই করোনার কারণে কিন্তু আমরা আনতে পারছি না। তো এটা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া দরকার। আমাদের বাংলাদেশে আসলে এই আমাদের তাঁত শিল্প বলেন, যে ঐতিহ্যবাহী অর্নামেন্টস বলেন, এগুলা কিন্তু আমাদের এখন থেকে নতুন প্রজন্ম থেকে শুরু করে আমাদের যে জাতিগোষ্ঠী আছেন, যারা আসলে লিডিং পর্যায়ে আছেন, যাদের সাপোর্ট পেলে আসলে আমাদের এই তরুণ উদ্যোক্তারা এটা নিয়ে কাজ করতে পারবেন। ওনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় দখমান্দার যে তাঁত, এই শিল্পটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি, এটা আমার বিশ্বাস। আর আমার মনে হয় যে আমরা খুব শীঘ্রই এটা করতে পারবো। আমি মনে করি যে মাদ্রিদ থেকেও আমরা যদি এই উদ্যোগটা নিতে পারি, আর আমরা ভাবছি মাদ্রিদ থেকে আমরা এই কাজটা করব বলে, যদি আসলে যারা আছেন লিডিং পর্যায়ে তারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, সাপোর্ট বলতে আসলে ফিনান্সিয়াল সাপোর্টে ফোকাস করতে হয়, এটার কারণে আমরা আসলে অনেকভাবে পিছিয়ে থাকি। এই সাপোর্টটা যদি আমরা পাই তাহলে আমরা আসলে এই কাজটাও করব মাদ্রিদ থেকে। আর মাদ্রিদের মাধ্যমে আসলে আমি যে এটা পেয়েছি সেটা হলো আফসানের মাধ্যমে হয়তো আমি একা এগিয়ে যেতে পারবো, কিন্তু মাদ্রিদের মাধ্যমে কিন্তু আমি শুধু একা নই, আমার সাথে আরো অনেকেই কিন্তু এগিয়ে যেতে পারবে। সেই চিন্তা থেকে আসলে আফসানের উদ্যোক্তা হওয়ার পর আমার আসলে একজন মাদ্রিদ হওয়ার চিন্তাটা চলে আসে। এখন আসলে মাদ্রিদটা যদি আমি বলি, মাদ্রিদটা আসলে আমি কেন খুললাম মাদ্রিদটা আসলে মাদ্রিদ গ্রুপটা খোলার একটাই কারণ যে আমি উদ্যোক্তা, আমি প্রবলেমে পড়লে আমাকে কিন্তু হেল্প করার কেউ থাকে না ফ্যামিলি ছাড়া বা আমার শুভাকাঙ্ক্ষী ছাড়া। সেটা এটা নতুন আমাদের ইতে, তো ওইভাবে কিন্তু আমরা মেন্টালি সাপোর্ট পাই না, সেটা সামাজিক ভাবে বলেন বা পারিবারিক ভাবে বলেন, যেটা আমাদের চাকরির একটা ট্রেডিশন চলে আসছে আমাদের এই সমাজে, তো আমাদেরকে কিন্তু এটা সাপোর্ট করে না উদ্যোক্তা হওয়ার জন্য। তো মাদ্রিদে আমরা কাজ করে দেখলাম যে আমরা যদি সবাই আমি থেকে আমরা হয়ে যদি কাজ করি তাহলে অনেক বাধাই কিন্তু আমরা এটা অতিক্রম করতে পারি। এখানে কিন্তু বাইরে থেকে ওই রকম তেমন মেন্টালি সাপোর্ট না আসলেও আমরা কিন্তু উদ্যোক্তাকে সাপোর্ট করতে পারছি, যার জন্য কিন্তু আমাদের আসলে ওইভাবে তেমনি পিছিয়ে পড়া বা ছিটকে পড়ার ওই রকম এটা কিন্তু মেন্টালিটি গুলা কিন্তু হয় না। আমরা কিন্তু পুরো মানে উদ্যোক্তা হয়ে ওঠার জন্য আমরা কিন্তু এই মাদ্রিদ থেকে আমরা কিন্তু সবাই ওইভাবে সাপোর্ট পাই। আর মাদ্রিদটা হওয়ার উদ্দেশ্য যে আমরা আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যায় আমরা আমাদেরকে সাপোর্ট করব, সেটা ফিনান্সিয়ালি হোক আর মেন্টালি হোক আমরা সাপোর্ট করব। সেই সাথে আমাদের সমাজটাকে অর্থনৈতিক, সামাজিক এবং বিভিন্ন দিক দিয়ে আমরা এগিয়ে নেওয়ার জন্য মাতৃক উদ্যোক্তারা কাজ করছি। আমরা যে শুধু ব্যবসায়িক ভাবে বাণিজ্যিক উদ্যোক্তা হিসেবে ফোকাস করছি এটা না, আমরা আমাদের আত্মতৃপ্তির জন্য আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম গুলোও কিন্তু করে যাচ্ছি। আমরা সামনে আরো অনেক কিছু করব মাদ্রিদের মাধ্যমে, সেটা আসলে সময়ের অপেক্ষা, সময়ের দাবি। মাদ্রিদকে অনেকে আমাদের এই মাদ্রিদকে আমাদের জাতির মানুষরা যেভাবে সাপোর্ট করে আসছে প্রথম থেকে, সেটা আসলে অনেক বেশি সাপোর্টিভ এবং অনেক বেশি সাড়া জাগানো।
আমার কাছে খুব ভালো লাগে যে আমাদের মাদের আসলে এই জিনিসগুলা এত পজিটিভলি নিচ্ছে, এটা আসলে কল্পনার বাইরে। আমার বিশ্বাস যে মাতৃকে এভাবে আরো বেশি সামনে এগিয়ে নিতে আমাদের উদ্যোক্তারা কাজ করবে, এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, ক্রেতা সাধারণ আছেন, সবাই সাপোর্ট করবে। সেই সাথে আফসান তো আছে। আফসান সবসময় আমাদের যে ট্রেডিশনাল জিনিসগুলো এগুলো নিয়ে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং যাবে। দাদা, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি। মনকে অনেক অনেক মিটিং ধন্যবাদ। করতেছি, হ্যাঁ মন, হ্যাঁ আমরা লাইভে আছি, রাখো। মানে খুব সুন্দর মন না নাম্মি নাগান অনেক থংব্রিম নাম্মি আগানো নাম্মি থংব্রিং নাম্মি মিথেলা থংব্রিং হচ্ছে ইয়াতে দেখো আমরা হচ্ছে মাদগ্রিক। আমরা এখন আরেকটা ওকে ওকে আমরা শুনবো। এখন আমরা চেরিদির কাছে যাই। এই যে হ্যাঁ থংব্রিম এই আমরা আছে না, ওখানে দেখো চেরিদি, লাইভে। আপনি একটু সংক্ষিপ্ত করে বলবেন আপনার আগামী পরিকল্পনাটা। আগামীর যে আপনার কাজ সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত করে বলবেন প্লিজ। ধন্যবাদ দেই আবার এই সুন্দর সুযোগের জন্য। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হচ্ছে সেটা চালিয়ে যাওয়া, আমার উদ্যোগকে আরো সামনে এগিয়ে নেওয়া। যে কাজগুলো এখনো করতে বাকি রেখেছি সেগুলো সামনে আরো ভালো করব। আমার উদ্যোগের আসলে প্রথম যে লক্ষ্য ছিল সেটা ছিল হচ্ছে আমার যে উদ্যোগের যে টাকার যে অ্যামাউন্ট, এই এক অংশ আমি সাহায্য সহযোগিতার জন্য রাখবো ভেবে আমি আমার উদ্যোগটা শুরু করেছি। আশা করি এই আমার যে স্বপ্ন এটা আমি সফল হতে পারবো দাদা। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন তন্ময়ের কাছে যেতে চাই। তন্ময়, আচ্ছা দাদা চালাং, হ্যাঁ তোমার কাছে একটু শুনতে চাই তোমার আগামীর পরিকল্পনাটা, এই যে তোমার হ্যাঁ কাজ দাদা, নিয়ে, তোমার নিকিস নিয়ে। হ্যাঁ শুনছি। ফিউচার প্ল্যানিং আমি আসলে আরেকটা জিনিস মেনশন করতে চাই। আমি অবশ্যই। ইসের পাশাপাশি আমার এই মাশরুমের প্রজেক্টের পাশাপাশি আমি দুইটা ইউটিউব চ্যানেল চালাই। আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে। আমার একটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তন্ময় ডিবরা, আমার নিজের নামেই। আর একটা সিক্রেট একটা চ্যানেল আছে, এটা আমি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে, দেশের বাইরের কান্ট্রির লোকজনের জন্য আমি ওই চ্যানেলটা মেনটেন করি। ওখানে এশিয়া মহাদেশের কোনো কান্ট্রির জন্য আমি আসলে সেই কন্টেন্ট গুলো করি না। আর আমরা জানি ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট অ্যাকসেপ্ট করে, কোন ধরনের কন্টেন্ট গুলো অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক, আমি আমার এই মাশরুমের উদ্যোগের পাশাপাশি আমি দুইটা ইউটিউব চ্যানেল মেনটেন করি এবং আমার নিজের ফেসবুক পেজটাকে মেনটেন করছি। তো আমার ফিউচার প্ল্যানিং এর মধ্যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার এই মাশরুমের এই ছোটখাটো উদ্যোগ। তারপর এই দুইটার পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে মাদগ্রিকে আমরা কার্যকরী কমিটিতে 8-9 জন কাজ করছি, এক হয়ে চেষ্টা করছি মাদগ্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ফিউচার প্ল্যানিং এর মধ্যে আমার এই দুইটা প্ল্যানিং এর পাশাপাশি আমার আরো একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আমার যতটুকু এখন পর্যন্ত আমি আমার ভিতরে অভিজ্ঞতা বলেন, জ্ঞান বলেন, বা আমার ভিতরে যে বিচক্ষণতা বা যে বুদ্ধিমত্তা গুলো আছে, এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা নিয়ে আমি সামনের দিকে মাদ্রিদকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর এই সাথে আমি আরো একটা কথা বলতে চাই, যারা এখন এই মুহূর্তে দেখছেন, আমার তন্ময় ডিবরা নামে যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা কিছুদিন আগে গারো ইউটিউবারদের একটা ইন্টারভিউ, একটা ফেসবুকে লাইভ দেখেছেন থকবিরিমে। অনেকেই শুভকামনা জানিয়েছেন, অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের গারো কমিউনিটির কাছে, বাংলাদেশের গারো ভিউয়ার্সদের কাছে আমাদের একটা খুব আক্ষেপ, অভিমান, একটা রাগ আছে। আমরা অনেক ধরনের ভিডিওই দেখি আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে। আসলে আমরা যেমন মাদগ্রিকে সকল উদ্যোক্তাদেরকে আমরা বাহাবা দিচ্ছি বা সাপোর্ট করছি, বা আমরা সবার কাছ থেকে যে পজিটিভ ফিডব্যাক পাচ্ছি এমন না, আমরা নেগেটিভ ফিডব্যাকও পাই। হ্যাঁ, ভালো মন্দ মিলিয়েই দুনিয়া সবকিছু। তো আমি একটা কথা বলতে চাই যে গারো কমিউনিটির কাছে আমার একটা অনুরোধ, যে বাংলাদেশে যত গারো ইউটিউবার আছে, আপনাদের সহযোগিতা দরকার। একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে আসলে আমাদের 1 পয়সা খরচ হয় না।
আমরা অনেকভাবে আমাদের এমবিটা খরচ করে থাকি মোবাইলে, বা মোবাইলে ডাটাই বলেন বা ইন্টারনেটে ইয়াতে ডেস্কটপ ল্যাপটপ যেখান থেকেই হোক, আমরা আমাদের গ্যাজেটস থেকে আমরা অনেক ধরনের কমেন্ট করি, অনেক ধরনের অনেক ভিডিও আমরা দেখে থাকি। বাট আমি বলবো এটাই যে আপনারা যদি সম্ভব হয় আর কি, আপনারা চেষ্টা করবেন আমাদের গাড়ি ইউটিউবারদেরকে একটু সাপোর্ট করার জন্য, তাদেরকে অন্তত একটা ভালো একটা কমেন্ট দিয়ে বা লাইক দিয়ে তাদেরকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করার জন্য। এবং এই সাথে একটা কথা বলতে চাই যে তকবিরিম এই মুহূর্তে ফেসবুকে লাইভ করছে বিভিন্ন ধরনের ব্যক্তিদের নিয়ে, বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন কথা বলতে চাই যে তকবিরিম এই জিনিসটা হয়তো ফিল করে যে তাদের একটা কমেন্ট, তাদের লাইভে, তাদের তকবিরিমের সোশ্যাল মিডিয়ায় তাদের এই পেজটাকে, তাদের এই ইয়াটাকে, সাইটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কি পরিমাণ হেল্পফুল হচ্ছে, এটা তকবিরিম যেমন জানে, তেমনি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা, প্রত্যেকজন এই ধরনের কি বলবো এটাকে, যারা ক্রিয়েটিভ পার্সন, যারা অনলাইনে যারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে থাকেন, ধরেন আজকে চেরি দিয়ে তার পিৎজা করছে, বা রবার্ট তার বিজনেসটাকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তো তাকে আমরা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকি। তো এইখানে বিভিন্ন কমেন্ট বা লাইক বা একটা শেয়ার, এটা আসলে একজন ক্রিয়েটরের জন্য, একটা উদ্যোক্তার জন্য আসলে খুবই প্রয়োজন। এবং এইখানে আমি মনে করি যে নাচিং মান্দিথাং যদি নাচিং মান্দিথাংকে হেল্প খাজা, সাপোর্ট খাজা, নাচিংকে কেউ সাপোর্ট খাজানো, নাংকো আংকো কেউ প্রমোট দেখ জানো। আমি আজকের এই লাইভটা হওয়ার আগে আমি যখন প্রেসিডেন্টের কাছ থেকে শুনতে পেলাম, মনের কাছ থেকে শুনতে পেলাম যে তকবিরাম আমাদেরকে নিয়ে লাইভ করতে চায়, আমি সাথে সাথে বলি যে না, এটা হওয়া উচিত। হ্যাঁ, একটা কোলাবোরেশনের প্রয়োজন আছে আমাদের। হ্যাঁ, আমরা আমাদেরকে এভাবে কোলাবোরেট না করি, হ্যাঁ, আমরা যদি আমাদেরকে এভাবে সাথে নিয়ে যদি না এগিয়ে যাই, তাহলে আমাদেরকে কেউ টেনে তুলবে না। আজকে সিলেটবাসীর কথা যদি আমরা চিন্তা করি, সিলেটবাসীরা আমরা জানি তারা ম্যাক্সিমাম বিদেশি বা অভিবাসীরা যারা আছেন, যারা বাইরে থাকেন, তারা চেষ্টা করেন যে তাদের কমিউনিটির বা তাদের আত্মীয় স্বজন, তাদের ফ্যামিলির ভিতরে অনেকেই তারা দেশ চেষ্টা করেন। তো এইভাবে হাত বাড়িয়ে দিতে হবে, হেল্প করতে হবে, একে অপরের জন্য আমাদেরকে আসতে হবে। আমরা যদি আমাদেরকে হেল্প না করি, হ্যাঁ, আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে। অবশ্যই থ্যাংক ইউ দাদা। আমরা অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চালাঙের কথা আমাদেরকে অবশ্যই একটু হলেও আমরা ভাবাচ্ছে এবং আমাদের চিন্তার বিষয়। আমরা পিজ্জা খেতে ইচ্ছে করছে, আমরা কেন চেরির কাছে খাবো না? হ্যাঁ, আমাদের হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে, আমরা কেন সারাংশে যাবো না? কেন আমরা নাখাম নেবো, কেন আমরা রবার্টের কাছে যাব না? কেন আমরা এই যে ড্রেস পরবো, হ্যাঁ, কেন আমরা মনের কাছে যাব না? কেন আমরা ইলোরাজির কাছে যাব না? কেন আমরা সে আমাদের মাংসাং কালেকশন আছে তাদের কাছে যাব না? মানে সুন্দর কথা এখানে তন্ময় বলেছে, খুব চমৎকার একটা কথা। এবং তাদের নিজেদের, আপনাদের সবারই নিজস্ব পেজ দেওয়া, তাই না? বা পেজ রাখো, কেন আমরা লাইক করবো না? অবশ্যই লাইক করবো, অবশ্যই কমেন্টস করবো, যেন উৎসাহ মানা। আমাদের সাথে যারা পাঠকরা আছেন, আমাদের সাথে যারা ভিউয়ার্স দেওয়া, যারা ছিগুন নিঙা বাংলাদেশ, যারা ইন্ডিয়ানের যারা নিঙা না কিংবা খাসাটা নিঙা তিনি যারা নারী উদ্যোক্তারাং দেওয়া, যারা তিনি মি জাবারাঙ্ক সামরাঙ্ক সামরাঙ্ক যারাং সঙ্গী ফালনা চেষ্টা করা, ব্যবসা দেখানোর চেষ্টা করা, তিনি গানা চিনারাঙ্ক যারাং ফালনা চেষ্টা, ব্যবসা দেখানোর চেষ্টা করা। তো নাসং খাসা পাইমিনা চিনকোবা উৎসা লাইক দেখবো, শেয়ার দেখবো, যে তন্ময়নি চ্যানেল দङ, আরো অনেক নিন চ্যানেল দङ, এই চ্যানেল উৎসা খাসা পাইমিনা নাসং শেয়ার দেখবো, লাইক দেখবো, হ্যাঁ, সাবস্ক্রাইব দেখবো। তো আমরা এখন কথা বলতে চাই, একটু যেতে চাই রবার্টের কাছে। হ্যাঁ, রবার্ট উৎসা আগান নাই এই যে এই শেষ পরিকল্পনাকে একটু সংক্ষিপ্ত করে, মানে এই পরিকল্পনা হ্যাঁ দেখো, তারপর আমরা যাব শান্তনুর কাছে, এভাবে আমরা যাবো। হ্যাঁ, ওকে আগান রবার্ট। ধন্যবাদ দাদা। তো পরিকল্পনা হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এখন বর্তমানে যে অবস্থা, যে আগে যেটুকু কাস্টমার ছিল, কাস্টমার করা আর মার্কেটিং করা, যে আগে কাস্টমার ছিল 10 জন, আস্তে আস্তে গ্রোথ করতে করতে এখন 10 জনের জায়গায় এখন 200-250 জনের কাস্টমার। এখন এটা হচ্ছে যে কাস্টমারটাকে আমার বাড়ানো, কিভাবে গ্রোথ করা, এবং আমার নিজের যে গ্রুপটা, সেই গ্রুপটা কিভাবে গ্রোথ করা, এবং তার পাশাপাশি মাদ্রিকের সাথে একসাথে কিভাবে এগিয়ে যাওয়া, প্ল্যানিং করা, যে মাদ্রিককে নিয়ে এবং আমার যে নিজের যে উদ্যোগটা আছে সেটা কিভাবে পাবলিসিটি করা, মানে দুইটা একসাথে নিয়ে আগানো চিন্তা ভাবনা।
আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এটা যেন শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বিভিন্ন কান্ট্রি, বাংলাদেশ ছাড়াও বাইরের দেশেও যেন আমি পাঠাইতে পারি। অলরেডি আমার অর্ডার ছিল ইন্ডিয়াতে, কিন্তু আমি টাকা এক্সচেঞ্জ করতে পারি নাই, বিধায় আমি পার্সেল দিতে পারি নাই, যে ব্যাংক টু ব্যাংক ব্যান করা, ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা ঢুকছে না, তার জন্য আমি ওই প্রোডাক্ট গুলো পাঠাতে পারি নাই। তাছাড়া চিন্তা হচ্ছে যে সামনের বার যদি পারি, যে এরকম যদি অন্য দেশে বা কোথাও পার্সেল পাঠানোর লাগে, সেখানে আমি পার্সেল পাঠানোর চিন্তা ভাবনা করব, যে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন জায়গায় আমি পার্সেল দিব। এবং বাংলাদেশে অলরেডি 16টা জেলায় পার্সেল দিয়ে দেওয়া হয়েছে আমার। তাছাড়া এখন চিন্তা হচ্ছে যে বাংলাদেশের যেন পুরো বাংলাদেশে আমি পার্সেল দিতে পারি, সে ধরনের চিন্তা ভাবনা। বাহ, ধন্যবাদ দাদা। খুব সুন্দর, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। অবশ্যই আমরা চাই, শুধু রবার্ট যেরকম আন্তর্জাতিকভাবে চিন্তা করছে, অবশ্যই আমরা জানি তন্ময় আন্তর্জাতিকভাবে চিন্তা করছে বলে তার সিক্রেট একটি ইউটিউব চ্যানেল আছে। বাহ, এটা খুব আমাদের দেখার আগ্রহ হয়ে গেল। হ্যাঁ, তন্ময়কে অনেক অনেক শুভেচ্ছা, এবং তার চ্যানেল যেন বৃদ্ধি পাক, তার মাশরুম যেন ইন্টারন্যাশনাল ভাবে বৃদ্ধি পাক। আমরা চাই মনের শাড়ি, মনের যে আছে দকমান্দা দকশারি, সে যেভাবে আমাদেরকে নিয়ে উপস্থাপন আপনি গারো সংস্কৃতিকে, গারো জাতিসত্তাকে যেভাবে সে মানুষের কাছে তুলে ধরছে, ঠিক একইভাবে আমরা যেন তার পাশে থাকি, তাকে সমর্থন করি। আছে বললাম, ও হচ্ছে শান্তনু সে আগামী নাকি শেষ পরিকল্পনা নাকি মানে আগামী পরিকল্পনা করে ওকে স্যার। থ্যাংক ইউ। সারাংস কিচেন নিয়ে আমার পরিকল্পনা হচ্ছে যে আমি যেন একটা আউটলেট দিতে পারি। আমাদের যে গারোদের অথেন্টিক রেসিপি গুলা, এটা আমাদের লিখিত আকারে নাই, ওটা আমি চেষ্টা করব, ভবিষ্যৎ ইচ্ছা পরিকল্পনার মধ্যে আছে, ওটা যেন আমরা একটা রেসিপির বই আকারে করতে পারি। একটা ইউটিউব চ্যানেল করার ইচ্ছা গারো রেসিপি যেগুলা নিয়ে আর কি। আর আরেকটা স্বপ্ন দেখি, সেটা হচ্ছে যে সারাংস কিচেনের আউটলেট নিয়ে, সেটা আমাদের অল বাংলাদেশে যেন ছড়াই দিতে পারি আমাদের অথেন্টিক গারো রেসিপি নিয়ে। বাহ, খুব সুন্দর। নামিন নামিন নাকি এই যে এই পরিকল্পনা আগামীর জন্য, এটা খুব অনেক খুবই ভালো। যদিও তাহলে আমরাও যেতে পারবো, হ্যাঁ আমরা যেতে পারবো, গিয়ে খেতে পারবো, চুই জাল থেকে শুরু করে সব সবকিছু খেতে পারবো। নামিন নামিন মিথেলা। তো ইলোরা দি, আপনার কাছে যেতে চাই, আপনার পরিকল্পনাটা একটু খুব সংক্ষিপ্ত করে বলবেন। ধন্যবাদ দাদা। আমার পরিকল্পনা আসলে প্রথমেই আমার পাহাড়ি কুজিন নিয়ে আমার একটা ছোট পরিকল্পনা আছে। হ্যাঁ, সেম একটা আউটলেট খুলবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো নিজস্ব ট্রেডিশনাল খাবার সবার মধ্যে মানে বিলিয়ে দিতে চাই, সবাই যেন সেই টেস্টটা পায়। আমাদের আদিবাসী গারোদের খাবারটা যেন সবাই টেস্ট করে দেখে। হ্যাঁ, সেটার একটা সুযোগ তৈরি করে দিতে পারি একটা আউটলেটের মাধ্যমে, সেরকম একটা পরিকল্পনা আছে। আরেকটা পরিকল্পনা আছে, সেটা আমি একা পারবো না। তো আমরা এই মাদগ্রিক গ্রুপ দিয়ে সবাই আমরা যেন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, সেই উদ্যোগটা আমরা নিব, সেই কাজটা আমরা করব। 10 মিলে আমরা আসলে আমাদের এই গ্রুপটাকে শুধু দেশে না বিদেশেও আমরা সেটা ইয়ে করব, মানে প্রচারণা করব, বা বিদেশ পর্যন্ত আমরা পৌঁছানোর সুযোগটা করে দিব। আমার বিশ্বাস আমরা একসাথে থাকলে আমরা সেই সুযোগটা পাবো। এবং যারা আছে দেশে বিদেশে, যারা আছে, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা যেন আমাদের পাশে থাকে, আমাদের সব কিছুতে যেন আমাদেরকে উৎসাহ দান করে। আশা করি সেই উৎসাহটা পেলে আমরা সবার স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। ধন্যবাদ দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নামিন নামিন মিথেলা দিদিকে। আমরা অমিতের কাছে একটু যাবো। হ্যাঁ, অমিত নাকি পরিকল্পনাকে একটু সংক্ষিপ্ত আকারে আঁকানবো নাকি একদম সময় শেষের দিকে, তো ওকে আঁকানবো। স্বপ্ন হচ্ছে এই মুহূর্তে বেশি না, মাত্র 2টা। সিমির সাকের পক্ষে স্বপ্ন হচ্ছে প্রত্যেকটি গারো পরিবারে টি শার্ট পরানো এরকম বোধহয় কেউ নাই। যেহেতু টি শার্ট পরানো এরকম কেউ নাই, আমাদের স্বপ্ন হচ্ছে প্রত্যেকের ঘরে সিমির সাকের অন্তত একটি হলেও টি শার্ট থাকবে। আর মাদ্রিগের পক্ষে স্বপ্ন হচ্ছে বর্তমানে অনেকগুলো ওয়েবসাইট আছে বা ই কমার্স সাইট আছে যেগুলো অনেক সব পণ্যই হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দেয়। আমাদেরও স্বপ্ন সেরকম যে আমাদের মাদ্রিগ গ্রুপটাও সেরকম একটা সাইট হয়ে দাঁড়াবে যে সারা বাংলাদেশে গারোদের সকল পণ্য আমরা একই জায়গা থেকে ডেলিভারি দিতে পারবো। থ্যাংক ইউ। বাহ,
অনেক অনেক নামিন মিথেলানাকে অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি পরিকল্পনা। তো পিলান্ত কি দমা পিলান্ত রক্ষু কি দমা লাইনো আমরা দেখতে পাচ্ছি যদিও। খুব অল্প সময়ের মধ্যে আপনি বলেন। হ্যাঁ, কারণ আমরা সময়টা আমাদের শেষের দিকে, আমরা এরপরে আমাদের সভানেত্রী যে মাতৃভূমি, হ্যাঁ, সেই আফসানের কাছে যাব। হ্যাঁ, আমার ব্যক্তিগত পরিকল্পনা, ধন্যবাদ, শেষবারের মতো ধন্যবাদ দিই সময় দেওয়ার জন্য। তো ব্যক্তিগতভাবে আমার পরিকল্পনা হচ্ছে আমি আমার বস হব, এই পার্সোনাল পরিকল্পনা। তারপর হচ্ছে আর আরেকটা হচ্ছে সামগ্রিক, যেটা হচ্ছে মাদ্রিদকে সফল করার জন্য কাজ করব। মাদ্রিদকে সফল করার জন্য আমাদের, আমি তখন শুরু বলছিলাম, এখন আবার শুরু করি, তো সংক্ষেপে চেষ্টা করব। তো আমি সবার হয়ে সমর্থন চাই মাদ্রিদের জন্য। আমাদের যারা দর্শক আছেন, অভিভাবক আছেন, আসলে আমরা এখানে মাদ্রিদে যারা আছি মোটামুটি সবাই কাছাকাছি প্রজন্মের। তো আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের অভিভাবক, এবং বিশেষ করে অভিভাবকদের কথাই বলি, আপনাদের সমর্থন আমাদের খুবই দরকার মাদ্রিদ মেম্বারদের। কারণ আমাদের কিন্তু ছাউনি নাই, আমাদের ছাউনির দরকার, আপনাদের ছায়া আমাদের দরকার আছে মাদ্রিদের জন্য। তো আপনারা আমাদেরকে ছায়া দিবেন, আপনাদের ভরণ পোষণ আমাদের দরকার। তো আর মাদ্রিদকে নিয়ে কিছু পরিকল্পনা আছে আমাদের এই মুহূর্তে, যেটা আছে আমি 1 মিনিটে শেষ করব, 2 মিনিটে শেষ করব। আচ্ছা, এই পরিকল্পনাটা আমরা কি সভানেত্রীর কাছে শুনতে পারি? তো সে তার আফসান নিয়ে তার পরিকল্পনাটা বলতে পারে এবং মাদ্রিদের পরিকল্পনাটা বলতে পারে। যদি আমরা সময়টাকে যদি আমরা আরেকটু কাজে লাগাতে চাই, ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি পরে বলতেছি আবার। আচ্ছা, হ্যাঁ, তাহলে পিলান্ত 1 মিনিটের মধ্যে একটু শেষ করেন প্লিজ। না, আমাদের যেটা পরিকল্পনা এখন, পরিকল্পনা মানে কি আমরা কাজ করছি এখন, রানিং যে কাজ আমাদের গোছানোর জন্য আমাদের মাদ্রিদের একটা পেজ, মাদ্রিদ এন্টারপ্রেনার একটা পেজ, এটা কি আমরা গুছিয়ে নিচ্ছি, এবং সাথে আরেকটা চ্যানেল নিচ্ছি আমরা, ইউটিউব চ্যানেল, মাদ্রিদের নামে একটা চ্যানেল হবে আমাদের। তো এখানে আপনাদের সবার সমর্থন আমাদের দরকার। সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, তো পাশে থাকবেন আপনারা। এখানে আমরা কাজ করব। আমাদের সুন্দর একটা উদ্যোগ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমরা একটা হাতের তালি দিতে পারি যে মাদ্রিদের একটা চ্যানেল হচ্ছে, সেই চ্যানেলে আমরা প্রত্যেকজনের, এই যে মাদ্রিদের যতজন আছেন সবার জন্য একটা হাতের তালি দিয়ে একটা নতুন একটা হচ্ছে। এবং আমরা আশা করব এই চ্যানেলে আমরা প্রত্যেকজনের ভিডিও দেখতে পারবো, তাদের রেসিপি দেখতে পারবো, তাদের ড্রেস দেখতে পারবো, মাশরুম দেখতে পারবো, তাদের নাকাম দেখতে পারবো, চাটনি দেখতে পারবো। খুব সুন্দর সুন্দর, এটা দারুণ একটা উদ্যোগ হবে আশা করছি। হ্যাঁ, এইখানে আমাদের কন্টেন্ট থাকবে সবার কাজ, আপনি বলে দিয়েছেন। তো এখানে আমাদের প্রতি সপ্তাহেই মোটামুটি একজনের কাজ থাকবে, যে এটা কন্টেন্ট থাকবে ভিডিওতে, ইউটিউব চ্যানেলে থাকবে, পেজে থাকবে, এবং সেই সাথে আমাদের সংস্কৃতি নিয়ে আমরা কাজ করব এই চ্যানেলের মাধ্যমে, পেজের মাধ্যমে। তো এটুকুই আমার বলার, সবার সমর্থন চাই আমরা, মাদ্রিদবাসী হয়ে সবার সমর্থন চাই। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা সমর্থন, আমিও সমর্থন চাচ্ছি। আমাদের আজকে লাইভের মাধ্যমে আমাদের সাথে অনেকজন যুক্ত হয়েছেন এবং আমাদের দেখছেন, এবং যারা দেখবেন আমরা তাদের কাছে অবশ্যই সমর্থন চাইছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, মাদ্রিদের সাথে থাকবেন, তাদের কাজের সাথে থাকবেন। এক একজন এক একটি স্বপ্ন নিয়ে এসেছে এবং গারো জাতিসত্তাকে তুলে ধরার জন্য এসেছে। যেমন এখানে আফসানের মতো একটি উদ্যোগ আছে, আবার একইভাবে আমরা যেমন চালাঙের মতো মাশরুম নিয়ে, রবার্টের মতো নাকাম নিয়ে, শান্তনুর মতো, চেরিদির মতো, হ্যাঁ, কবিতার মতো, আমাদের অমিতের মতো, আমরা সবাই এক একটা আইটেম নিয়ে এসেছি। আমাদের নিজের প্রত্যেকটা আইটেম আমাদের নিজেদের, আমাদের নিজেদেরকে পরিচয় তুলে ধরে। তো আমরা চাই এই ইউটিউব চ্যানেল যদি আসে এটা খুব ভালো হবে এবং মাতৃকের জন্য অবশ্যই ভালো হবে, এবং সেই চ্যানেলে ঢুকলেই যেন আমরা দেখতে পারি সবার আইটেম আছে, আর কোথাও যেতে হবে না। এখান থেকে আমরা কেক খাইতে পারবো, শাড়ি জামা কাপড় পরতে পারবো, হ্যাঁ, মাশরুম খাইতে পারবো, নাকাম খাইতে পারবো। খুব চমৎকার একটি কি হবে চ্যানেল হবে আশা করছি। এখন আমরা মনের কাছে যেতে চাই, তার আফসানের যে পরিকল্পনাটা, আগামী পরিকল্পনা, এবং তার মাদ্রিদকে নিয়ে তার পরিকল্পনাটা কি,
খুব সুন্দর করে বলেছে, যেহেতু তাদের আগে জেনে ফেলেছে একটা পরিকল্পনা, তারপর আর বাকিটা। শোনা যাচ্ছে না, মন আনমিউট করা, মনের কথা শোনা যাচ্ছে না। মিউট করা, আনমিউট করে নাও। হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সরি আমি মিউট করেছিল। এখন ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ দাদা আবার আমাকে সুযোগ দানের জন্য। আমার আফসানের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা তো অবশ্যই একটা আউটলেট তো হবে, যেখানে আসলে মানুষ আসলে যা চায় সেটাই পাবে। এখন সেটা আমি ওইভাবে দিতে পারছি না, আশা করি আগামী কয়েক বছরের মধ্যে আমি সেটা করতে পারবো। আর আমাদের যে ঐতিহ্যবাহীটা, এটা আসলে চাকমা মারমাদের মতো ঘরে ঘরে যেভাবে তারা বুনে, আমাদেরটাও অন্তত একটা গ্রামে একটা করে এই তাঁত হবে। আর দখমানদার যে তাঁত, সেটা বিশাল আকারে বাংলাদেশে কয়েকটা জায়গায় হবে, এটা আমার স্বপ্ন। আর অমিতদা যেটা বলেছেন যে ঘরে ঘরে অন্তত একটা করে সুমোচাকের টি শার্ট হবে, আমার এটা স্বপ্ন। অন্তত আমাদের যে মাঝি মেয়েরা, ওদের কাছে অনেকগুলো শাড়ির আলাপ শোনা যায়, অনেকগুলো শাড়ি কিন্তু থাকে, কিন্তু সেই হিসেবে কিন্তু ওদের কাছে কিন্তু দখমানদারটা থাকে না। এটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। আর আমি চাই, গতকাল হলো আমার পিসিমা, 3 মাসের পিসিমা দখমানদার করে আমাকে ছবি পাঠিয়েছে। এটা থেকে আমি আরো বেশি উৎসাহ হয়েছি যে এই কয়েকদিনের মধ্যে বেবি ড্রেস দখমান্দা, বেবিরা যে এইভাবে দখমান্দার প্রতি এত বেশি আকৃষ্ট হচ্ছে, আমার কাছে মনে হলো কি লকডাউনের পরে মায়েদের থেকে বেবিরাই দখমান্দার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। এটা দেখে আমি আসলে মনে হলো যে না, আফসান অলরেডি অনেক বেশি সফল হয়ে গেছে। তার মানে আফসান যেভাবে কাজ করছে তার তুলনায় সে বেশি সফল। যখন সে 3 মাসের বাচ্চা, 4 বছরের বাচ্চা দখমান্দা করছে, আফসানের তো এটাই আসলে লক্ষ্য ছিল যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকজন মেয়ে বা ছেলেরা তাদের ঐতিহ্যবাহী পোশাককে জানবে এবং সেটা ওনাদের জানাবে এবং নিজেরা সেটা ধারণও করবে এবং বহনও করার মতো সাহস থাকবে। অলরেডি এই সাহসটা আমাদের গারদের মধ্যে চলে আসছে। আগে আমি ঢাকায় এসে দেখেছি আমাদের হলো দখমান্দা পড়তে কিন্তু সবাই লজ্জা বোধ করত, এখন কিন্তু দখমান্দা পরেই কিন্তু আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি গর্ববোধ করে। আর ইদানিং কিন্তু ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই, ছেলেরাও কিন্তু ট্রেডিশনাল সাজে, ট্রেডিশনাল পোশাককে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। বিশেষ করে যে আমাদের যে ট্রেডিশনাল টাচের যে টি শার্ট গুলো, এগুলা কিন্তু আসলে এখন অমিতা যেটা বলেছে যে এখন একটু রেসপন্স কম, কিন্তু যে রেসপন্সটা আসছে এটা কিন্তু আসতেছে, এটা কিন্তু পজিটিভ, আস্তে আস্তে কিন্তু এটা সবাই কিন্তু নিবে, আমার এটা বিশ্বাস। কারণ এই টি শার্টটা জাস্ট একটা পোশাক না, এটা কিন্তু আমাদের একটা মেসেজ। এটার মাধ্যমে কিন্তু যখন একটা টি শার্টে আমাদের গারদের কোনো ঐতিহ্য ওখানে ফোকাস হয়, তখন কিন্তু একটা প্রশ্ন হয় যে এটা কি, এটা কি, বা এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, তখন কিন্তু আমাদের অনেক ইতিহাস সংস্কৃতি চলে আসে। তো একটা পোশাক কেবল পোশাক না, এটা কিন্তু একটা আমাদের জন্য মেসেজ। তো আমার এই রকমের বিশ্বাস যে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তা নিজেদের যে বন্ধুর পথ, এটা অতিক্রম করে অনেক সামনে এগিয়ে যাবে। আর মাতৃকের মাধ্যমে আমি যেটা স্বপ্ন দেখি সেটা আসলে অলরেডি হচ্ছে। কেননা আমাদের উদ্যোক্তারা যার এক একজন এক এক ধরনের পদক্ষেপ নিয়ে উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই ধরেন আমাদের কিন্তু নাখাম রবারের কথা বলি না, নাখাম কিন্তু আসলে বন্ধ বন্ধ বলে বলে কিন্তু আগে কিন্তু মান্দিরাই কিন্তু বিক্রি করতো। তারপরে মান্দিদের কিন্তু বলা হয়েছে যে শেঙা অবলা ইয়াকো ফালু দে নামজা অবজা, কিন্তু মানে কিন্তু রুলিরান কিন্তু রাশেক জট। এখন আবার কিন্তু এটা মান্দিরা আসলে নিজেদের খাবারকে তারা কিন্তু অলরেডি কি করছে, এস্টাবলিশ করছে। এটা রবার্টের একটা চ্যালেঞ্জ। রবার্ট অলরেডি এটা কিন্তু অতিক্রম করতে পারছে। সে কিন্তু এই মাসে না বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং বিটিভির যে সংবাদ পাঠিটা,
ওনার বাসাতে পর্যন্ত কিন্তু আমাদের এই ট্রেডিশনাল নাকাম কিন্তু পৌঁছে দিয়েছে। এটা আমার কাছে মাতৃকের এবং রবার্টের সফলতা মনে করি। সেই সাথে যারা আমাদের ট্রেডিশনাল ফুড নিয়ে কাজ করছে না, তাদের জন্য আমার অনেক গর্ব হয় যে যেখানে আমরা বলতে পারতাম না, যে আমাদেরকে বলা হতো আমরা সাপ খাই, ব্যাঙ খাই, শুকর খাই, এই খাই সেই খাই, অথচ আপনারা দেখেন এই শুকর বা এই যে কাঁকড়া এগুলা খাওয়ার জন্য কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে অনেকেই কিন্তু যায়। তো চাইনিজরা যদি বিদেশ থেকে এসে বাংলাদেশে ব্যবসা করতে পারে জমজমাট, সেখানে আমরা গারোরা কিন্তু দেশের নাগরিক হয়ে দেশের মানুষ হয়ে কেন করতে পারবো না? এই চ্যালেঞ্জটা কিন্তু অলরেডি আমাদের উদ্যোক্তারা কিন্তু নিয়ে নিয়েছেন। সারাংস কিচেন বলেন, পাহাড়ি কুজিন বলেন, আবার এই যে টেরেস কিচেন বলেন, সবাই কিন্তু অলরেডি এইটা কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং তারা কিন্তু এনজয় করছে। এখন আমাদের কিন্তু আর ওয়েট করতে হয় না যে কবে বড়দিন আসবে, কবে শ্রাদ্ধ হবে, বা কবে মাংস হবে, কবে বিয়ে হবে, তখন আমাদের এই যে বিখ্যাত যে খাড়ি চাপা, আমাদের ট্রেডিশনাল যে খাবার, এগুলা খাওয়ার জন্য যে আমরা অপেক্ষা করি, এই অপেক্ষাটা কিন্তু আমরা এখন করছি না। আমরা কিন্তু এখন ঘরে বসে কিন্তু গ্রামের যে খাবার, বাড়ির যে খাবার, সেটা কিন্তু খেতে পারছি। এটা আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ আমি মনে করি মাতৃক উদ্যোক্তাদের পক্ষ থেকে। আর আমরা আমাদের যে অন্যান্য যে উদ্যোক্তারা আছেন, গ্রাম থেকে যে সবজি, ওটা কিন্তু আগে অন্যান্য জাতির মানুষরা কিন্তু খুব কম দামের মধ্যে আমাদের কৃষকদের কাছ থেকে নিয়ে আসতেন। এখন কিন্তু আমাদের যে উদ্যোক্তারা আছেন, ওনারা কিন্তু ওগুলা কালেকশন করে একদম টাটকা টাটকা জিনিসগুলো কিন্তু আমাদের মাতৃদের ঘরে ঘরে কিন্তু পৌঁছে দিচ্ছে। এটা কিন্তু অনেক বেশি পজিটিভ, কারণ আমরা মাতৃকের মাধ্যমে ফরমালিন মুক্ত সবজি বলেন, খাবার বলেন, আবার ফল বলেন, সবকিছু কিন্তু পাচ্ছি। এরকম এই যে চালাঙ্গা মাশরুম নিয়ে কাজ করছে, এটা কিন্তু আমাদের গারোরা কিন্তু আগে জানতো যে এটা আসলে একটা সময় শুধু আমরা পাবো না, দামবং, যেটা আসলে প্রাকৃতিক ভাবে হয়। এটা যে আসলে ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন তার মানে প্রশিক্ষণের মাধ্যমে এটা যে আসলে উদ্ভাবন করা যায়, প্রোডাকশনে যাওয়া যায়, এটা কিন্তু আমাদের উদ্যোক্তা চালাঙ্গা কিন্তু প্রমাণ করে দিয়েছে। ঘরে বসেই কিন্তু আমরা এখন খেতে পাচ্ছি। ওই আমাদের আসলে মুখা খম্ফাদা বা হাফুটু এগুলোর জন্য কিন্তু আমাদের আর মাশরুম খাওয়া বন্ধ হচ্ছে না। যাই হোক, এভাবে আমরা দেখছি যে আমাদের মাতৃক উদ্যোক্তারা বিভিন্ন ভাবে আমাদের এই ট্রেডিশনাল নিয়ে কাজ করছে। আমাদের দকমান্দা নিয়ে অনেকেই আছেন কাজ করছে। আসলে দকমান্দা আগে থেকে আমাদের গারোদের জন্য খুবই জনপ্রিয় একটা পোশাক, নিজেদের পোশাক যেহেতু, কিন্তু আসলে এটা সহজলভ্যতার কারণে মানুষ ক্রয় ক্ষমতা থাকার পরেও কিন্তু কিনতে পারতো না। এখন অনলাইনের কারণে সুদূর হালঘাট থেকে, সুদূর সেই দূর দূর জায়গা থেকে কিন্তু মানুষ ঘরে বসে এখন পছন্দ মতো দোকানগুলো নিতে পারছে। এটা আসলে আশীর্বাদ আমাদের জন্য। আর এখন আরেকটা জিনিস বলবো, যেটা আমাদের যে ট্রেডিশনাল যে অর্নামেন্টস, এটা নিয়েও কিন্তু অনেকে কাজ করছে। এটা আসলে কি বলবো, এটা নিয়ে যে কাজ করছে, এটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে যে না, আমরা আসলে কোনো কিছুর জন্য এখন সম্পূর্ণভাবে কারোর উপর নির্ভর না, আমরা নিজেরা নিজেদের জন্য কিন্তু কিছু একটা করতে পারছি। এটা অনেক বেশি পজিটিভ আমার কাছে মনে হয়। আজকের যে উদ্যোক্তা, তারা এটা আসলে দেখিয়ে দিচ্ছেন যে এটা আসলে এখন হয়তো শুরু হচ্ছে, ওইভাবে আসলে মানুষ আসলে বুঝতে পারছে না যে আমরা যেটা শুরু করছি এটা আসলে ওইভাবে হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সময় বোঝা যাবে যে আমরা যে এই উদ্যোগগুলো নিচ্ছি, আমরা শুধু নিজেরা নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য না, আমরা আমাদের পাশাপাশি আরো যারা কাজ করছে, আমার আন্ডারে 4-5 জন কাজ করছে, বা আমার মাধ্যমে আরো অনেকেই কিন্তু কাজের সুযোগ পাচ্ছে। এটা কিন্তু অনেক বেশি পাওয়া। আমি একটা জায়গায় কাজ করলে হয়তো এই সুযোগটা আমি করে দিতে পারতাম না। আজকে একজন উদ্যোক্তা মানে তার সাথে আরো কয়েকজন কিন্তু কাজের সুযোগ পাওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। কারণ আমরা গারোরা কিন্তু অনেক বেশি তার মানে দক্ষ, অন্যের অধীনে কাজ করি। এটা কিন্তু আসলে এই করোনাতে আমরা জানলাম, আমাদের দক্ষতা থাকা সত্ত্বেও, আমাদের নিজস্বতা না থাকায়, নিজস্ব কোনো প্রতিষ্ঠান না থাকায়, শিল্প কারখানা না থাকায়, আমরা কিন্তু দক্ষ হওয়ার পরে
কাজ থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছে করোনার কারণে। মালিক পক্ষরা কিন্তু আমাদেরকে ওইভাবে কিন্তু সাপোর্ট করেনি। অনেকেই কিন্তু ঢাকা থেকে চলে গেছে গ্রামে, অনেক কিন্তু দুঃখের জীবন যাপন করেছে। যারা আসলে কোনোদিন কৃষি কাজ করে তারা কিন্তু করতে হয়েছে। আজকে যদি ওই প্রতিষ্ঠানগুলোতে আমাদের গাড়োরা থাকতো, রক্তের টান বলে একটা কথা থাকে না, রক্তের টানে হলেও কিন্তু ওরা নিজেদের মানুষের জন্য কিছু করতো। সেই জায়গা থেকে আমি বলবো মাতৃত্বের উদ্যোক্তারা সেই জায়গাটা একদিন খুবই স্পষ্ট করে এবং খুবই শক্তিশালী ভাবে এটা ফোকাস করবে, প্রকাশ করবে। মাতৃক সেই উদ্যোগ নিয়ে একত্র হয়ে কাজ করছে। আমাদের দেখা দেখি বা আমরা অন্যদের দেখা দেখি যে উদ্যোগটা নিচ্ছি, অন্যরা সেই উদ্যোগটা নিবে এবং আমাদের জাতিকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। আর এই উদ্দেশ্যে আমাদের মাতৃক সংগঠন হিসেবে কিন্তু রূপ নিয়েছে। আর মাতৃকের প্রত্যেকটা উদ্যোক্তা খুবই ডেডিকেটেড। তারা তাদের নিজের যা কিছু আছে সেভাবে কিন্তু তারা এই সংগঠনকে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে। যদিও নতুন, সবাই নতুন, আবার সংগঠনও নতুন, এরপরে কিন্তু সচল রাখার জন্য যার যার জায়গা থেকে কিন্তু সময় দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস আপনারা যারা আছেন আমাদের সবসময় আমাদের ভালো মনে আছেন, আমাদের সাপোর্ট করছেন, এইভাবে যদি আমাদের মেন্টালি, ফিজিক্যালি, আবার ফিনান্সিয়ালি যদি সাপোর্ট করে যান, আমাদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ খুলে দেন বা আমাদেরকে দেখিয়ে দেন যে এইভাবে চলে এইরকম হবে, এই জায়গায় গেলে তোমরা এই সাহায্যটা পাবে। কারণ ওই দিন হেমন্ত বলে না, ওইটা আসলে ওইভাবে না, এইভাবে আসলে একটা জিনিস আমরা দেখেছি যে আমরা যারা নতুন উদ্যোক্তা, আমরা যদি কারো কাছে সরকারের কাছেও যাই, আমরা কিন্তু সরাসরি কোনো ওই রকমের বড় ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবো না। সেটা কিন্তু আমরা সহজেই একজন আরেকজনের মাধ্যমে কিন্তু পেতে পারি। ছোট ছোট যে সুযোগটা, সেটা যদি আমাদের যারা সরকারি পর্যায়ে আছেন, কাজ করছেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আছেন, তারা যদি আমাদেরকে এই দিক দিয়ে সাহায্য করেন বা পথ দেখিয়ে দেন, এইভাবে করলে তোমরা এই জিনিসগুলো পাবে, তাহলে আমাদের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি হয় এবং আমরা আরো বেশি কিন্তু সাহসের সাথে অনেক বেশি অনুপ্রেরণা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারি। আমার বিশ্বাস অনেকের মতো অনেকে আমাদের অনেক ভাবে সাহায্য করে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান। আমার বিশ্বাস আরো অনেক প্রতিষ্ঠান, আরো অনেকে যারা লিডিং পর্যায়ে আছে আমাদের সাহায্য করবে। ধন্যবাদ দাদা। নামিন নামিন মিথেলা নাকো খুব সুন্দর না গানযোগ। হ্যাঁ নাকো নামিন নামিন মিথেলা। আর হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর একটি আমরা আড্ডা দিলাম, আমাদের সুখ দুঃখের কথা, আমাদের নিজেদের উদ্যোগের কথা বললাম, পরিকল্পনার কথা বললাম। খুব সুন্দর লাগলো। আজকে যারা উপস্থিত এবং আমাদের সাথে যারা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা পাঠক দঙা ভিউয়ার্স দঙা আসলে আমি নামেন মিথেলা। এবং আপনাদের কাছে আমি বলতে চাই যে মাতৃকের যে উদ্যোগ, তাদের যে ইচ্ছা, যারা কাজ করছে, আমাদের নারী উদ্যোক্তা কিংবা পুরুষ হোক, যারা উদ্যোক্তা কাজ করছে আমাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে, আমাদের নিজস্ব যে খাবার আছে, পোশাক আছে নিয়ে যারা কাজ করছে, আপনারা সবাই তাদের সহযোগিতা করবেন, তাদের পাশে থাকবেন। তাদের নিজস্ব পেজ আছে, সেগুলোতে আপনারা লাইক করবেন, তাদের যাবেন। আপনাদের যদি নিজস্ব কোনো প্রয়োজন হয় তাদেরকে আপনারা একদম নির্ভয়ে নক করবেন। আশা করছি তারা আপনাদেরকে সাড়া দেবে আপনাদের নকে, এবং আপনারা পাশে থাকবেন। আমরা চাই আমাদের উদ্যোক্তাদের সাথে আপনারা সবাই থাকবেন। তো নামিন নামিন মিথেলা আমাদের একটা আমরা নাচ দেখে চলে যাচ্ছি। আমাদের গত বইমেলায় আমাদের গানও নাচ আমরা একটু দেখে আমরা চলে যাব। সবাইকে অনেক অনেক মিথেলা। হ্যাঁ আমাদের সাথে আপনারা এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।